আমার নাম পলাশ। আমার বাড়ি ঢাকা বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার দাদা আছে, রয়েছে আমার দিদিমণি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ঠাকুমা সহ ঠাকুরদা। আমার বাবা-মা সহ আমাদের পরিবারে টোটাল প্রায় ৯ জন মানুষ। এই ৯ জন মানুষের একমাত্র আয়ের উপার্জনকারী ছিলেন আমার বাবা। আমাদের অত্র এলাকাতেই আমার বাবার রয়েছে একটা স্বর্ণের দোকান। আমার বাবা মূলত একজন স্বর্ণকার। ছোটবেলা থেকে আমি আমার দাদা দিদি সবার ছোট, এবং ছোট থাকার কারণে আমি খুব দুষ্টুমি করতাম। আমি এতটাই দুষ্ট ছিলাম যে আমি কারো কোনো কথা শুনতাম না, কারো কোনো কথা মানতাম না। আমাদের পাড়ার আশেপাশেই ছিল মুসলিম পাড়া। মুসলিম ভাইদের সঙ্গে আমার ছিল এক নিবিড় মধুর প্রেমের সম্পর্ক। মুসলিম ভাইরা আমাকে অনেক ভালোবাসতো। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমি আমার মুসলিম ভাইদের ঘরে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাইতাম। এই জন্য ছোটবেলায় নিজ বাড়িতে আসার পরে আমার দাদা দাদি আমাকে খুব মারতো, আমার দিদি আমাকে খুব শাসন করতো, বকাবাদ্য করতো। তারপরেও আমি কারো কোনো নিষেধ মানতাম না। আমার একটা ভালো দিক ছিল, আমি ছোটবেলা থেকেই দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম। আমার বড় দাদা সবসময় বলতো যে আমরা পলাশকে সিনেমার নায়ক বানাবো। আমার মা শখ করে আমার মাথার চুলগুলো লম্বা রেখেছিলেন। ছোটবেলা থেকে আমার মাথায় জাকরা চুল। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি দেখতে যদিও সুন্দর ছিলাম, কিন্তু পড়াশোনায় ছিলাম খুবই বাজে। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতাম না, বা পড়াশোনা কোনোভাবে আমার মাথায় ঢুকতো না। কোনো রকমে ধাক্কিয়ে ধাক্কিয়ে আমি ক্লাস 7 পর্যন্ত পড়ি। আমাদের স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়ার পরে আমি আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। আমি আর পড়াশোনা করি না। আমার দাদা দিদি সবাই আমাকে অনেক বকাবাদ্য করে, আমার মা বাবা সবাই, ঠাকুরদা ঠাকুমা সবাই গালাগালি করে। কিন্তু আমি আর স্কুলে যাই না। আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিই। স্কুলে যাওয়া বন্ধ করে আমি আমার পাড়ার মুসলিম হিন্দু সমস্ত ভাই বোনদেরকে নিয়ে এক অন্যরকম জগৎ তৈরি করি। সবার সঙ্গে বিকেলবেলা মাঠে খেলি এবং রাতের বেলায় আড্ডা মারি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তো আমার একটা বড় মাসিমার বাড়ি আছে। আমার মাসিমায়ের বাড়ি হচ্ছে সিলেটে। তা আমি যেহেতু বাড়িতে পড়াশোনা করি না, দুষ্টুমি করি, ঠিকঠাক মতো কারো কোনো কথা শুনি না, কারো কোনো কথা মানি না, তখন আমার মা করলো কি, তার বড় বোনের বাড়িতে, মানে আমার বড় মাসিমায়ের বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় সিলেটে। আমি তখন সিলেটে চলে যাই। তো আমার মা ভেবেছিল আমি সিলেটে গেলে হয়তো ভালো হয়ে যাব, কারণ আমার ওই মাসিমাটা অনেকটা ভালো, এটা ভেবেই মা আমাকে সিলেটে পাঠায়। তা আমি ওই মাসিমায়ের বাড়িতে থাকতে শুরু করি। কিন্তু মাসিমার বাড়িতে গিয়ে আমি আরও বেশি খারাপ হয়ে যাই। খারাপটা কীভাবে হয় আপনাকে বলি। আমার মাসিমায়ের বাড়ির পাশেই ছিল বর্ডার, মানে ইন্ডিয়ান বর্ডার, এবং ইন্ডিয়ান ওই বর্ডার থেকে প্রচুর পরিমাণের মাল নামানো হতো, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। আমি সেখানে যাওয়ার পরে এই ব্যবসাটা আমার চোখে পড়ে। এবার আমি সবার সঙ্গে মিলেমিশে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি। আমি দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম, লম্বা ছিলাম, এবং কাজ করার মতো একটা ভালো স্বাস্থ্য আমার ছিল। যার কারণে দেখা যায় যে আমি খুব, মানে মাসিমের বাড়িতে যাওয়ার পর থেকে এই মদের ব্যবসার সঙ্গে পারস্পরিকভাবে জড়িয়ে পড়ি। এলাকার সমস্ত হিন্দু মুসলিম ছেলেদের সঙ্গে মিশে আমি মাল পারাপার করি। শুধু মাল পারাপারই করি না, এই মাল পারাপারের পাশাপাশি আমি নিজেও এই মাদক সেবন করতে শুরু করি। বিশেষ করে আমি যা টাকা ইনকাম করতাম তার সবই আমি নিজে খেয়ে ফেলতাম। আমার মাসিমা তখন বুঝতে পেরেছে যে আমি খুব খারাপ হয়ে গেছি। আমি আর আগের পলাশটি নেই। সিলেটে ভালো হওয়ার জন্য যদি আমি এসেছি, কিন্তু আমি হয়ে গেলাম খারাপ। এরকম নেশাপানি করি, এবং এই দৃশ্য দেখার পরে আমার মাসিমা তখন আমার মাকে ফোন করে। আমার মাকে বলে যে তোর ছেলে এমন এমন খারাপ হয়ে গেছে, আসলে তো ভালোর জন্য পাঠাইছিলি, ও তো এখন খারাপ হয়ে গেছে। ও তো এতটাই খারাপ হয়েছে যা বলার মতো না। ও বর্ডারে মাল আনা নেওয়া করে, এবং ও নিজেও হচ্ছে মাল খায়। এগুলো বলার পরে আমার মা তখন খুব কষ্ট পায়। আসলে ভালোর জন্য পাঠালো, কিন্তু আমি হয়ে গেলাম খারাপ। সেখান থেকে মা সিদ্ধান্ত নিল যে আমাকে তিনি বাড়িতে নিয়ে আসবে। আমার মাসিমাকে বলে আমার মাসিমা তখন আমাকে জোর জবরদস্তি করে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। মাসিমা আমাকে ভয় দেখায় যে তুই যদি বাড়িতে না যাস তাহলে আমি বর্ডার গার্ড দিয়ে, পুলিশ দিয়ে, টাকা দিয়ে তোকে মেরে ফেলবো, এরকমভাবে ভয় দেখায়। এবং ভয় দেখানোর পরেই আমি তখন মাসিমায়ের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে আমি তখন চলে আসি আমার নিজ বাড়িতে, মানে আমাদের এলাকাতে। তো এই যে আমি নেশা করা শিখে গিয়েছিলাম, নেশা এমন একটা জিনিস আমি আর এটা ছাড়তে পারতেছিলাম না।
আমি নেশা করতে গিয়ে মানে এতটাই পাগল হয়ে যাই, আমি যদি নেশা না পাই আমি কাউকে মানি না। নিজের চামড়া, নিজের শরীর নিজে কামড়াতে শুরু করি। নেশার টাকা জোগানোর জন্য আমি তখন এমন কোনো কাজ নাই যে এলাকাতে করি না। মা তখন বড় দুঃখ করে বলে, আমার এই সন্তানটাকে পেটে নিয়ে আমি সবচেয়ে বড় পাপের কাজ করেছি। ওর জন্য আমার বাবা, বিশেষ করে আমার জন্য আমার বাবা এলাকাতে মুখ দেখাতে পারে না। আমরা যদিও হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলাম, কিন্তু তারপরেও আমার আব্বার সঙ্গে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষেরই এক কঠিন প্রেম ছিল। তো দেখা যায় যে আমি নিজের জীবনটাকে এমনভাবে নষ্ট করে ফেলেছি, যার কারণে দেখা যায় যে আমার বাবা আমার জন্য কারো সামনে যেতে পারে না। বাবা খুব দুঃখ করে, আফসোস করে আমাকে মারে, ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমি আর কারো নিষেধে আমি আর শুনি না। আমার বয়স তখন প্রায় ১৯-এর কাছাকাছি। মাথায় জাগরা চুল, সবসময় জিন্স প্যান্ট এবং গায়ে গেঞ্জি পরে থাকি, টি-শার্ট থাকে। যে কেউ দেখলেই বলবে যে আমি কোনো বড়লোকের ছেলে। আমি সবসময় পোশাক-আশাকে বড়লোক থাকতাম। আমি পোশাক-আশাক দিয়ে কখনো কৃপণতা করতাম না। মার্কেটে গেলে সবচেয়ে দামি যে পোশাকটা আমি এটা কিনে নিয়ে আসতাম। এটার দাম কত হবে বা এটা আমার পরা ঠিক হবে কিনা আমি এসব ভাবতাম না। আমি সবসময় পোশাক-আশাকে কুটিপতি থাকতাম, মানে বাবুগিরি করে বেড়াতাম। এরকম করে একটা সময় খুব অভাব দেখা দেয়। আমি নেশা করতে পারি না, ঠিকঠাক মতো খাইতে পারি না। এই সময়ের ভিতরে আমাদের এলাকারই এক ছেলে, যার নাম হচ্ছে রাব্বি। রাব্বি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা ছেলে। ও ওদের পাড়ারই একটা মেয়ে, যার নাম হচ্ছে জ্যোৎস্না। ওই জ্যোৎস্না মেয়েটাকে খুব পছন্দ করে, মানে ভালোবাসে। যতবার এই রাব্বি জ্যোৎস্নাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনোভাবে জ্যোৎস্না ওই প্রেমের প্রস্তাব মেনে নেয়নি। বারবার রাব্বিকে প্রত্যাখ্যান করে। রাব্বি একটা সময় ওই মেয়ের, মানে জ্যোৎস্নার বাবা মায়ের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যায়। তাদেরকেও জানায় যে মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। কিন্তু তার বাবা মাও আর ওই রাব্বির কাছে ওনাদের মেয়ে জ্যোৎস্নাকে বিয়ে দিতে রাজি হয় না। রাব্বিরও বাজারে দোকানপাট আছে, আমার আব্বার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, মোটামুটি অনেকটা বড়লোকে আছে। তো রাব্বি একদিন দুঃখ করে আমারে বলে যে, পলাশ, আমি তো জ্যোৎস্নার অনেক পছন্দ করি এবং ওর জন্য আমি এই পর্যন্ত বিয়েটা করলাম না। ওরে আমার খুব ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু ওর পরিবার বা ও নিজেও আমার কাছে বিয়ে বসতে চায় না। তো এই রাব্বি কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল, হ্যান্ডসাম ছিল, লম্বা ছিল, গুড লুকিং ছিল। তো এত কোয়ালিটি থাকার পরেও কেন তার কাছে জ্যোৎস্নাকে বিয়ে দিচ্ছে না, আমি এটা ঠিক বুঝতে পারি না। ওই সময়ের ভিতরে রাব্বি তখন আমারে বলল যে, পলাশ, তুই আমাকে একটা হেল্প কর। আমি বললাম যে, কি হেল্প করব? বললো যে, তুই একটা কাজ কর, তুই জ্যোৎস্নার সাথে একটা প্রেম কর। জ্যোৎস্নার সাথে একটা প্রেম করে তুই জ্যোৎস্নার শরীরে একটা কলঙ্ক মেখে দে। একটা কলঙ্ক যদি মেখে দিতে পারিস, তাহলে যদি জ্যোৎস্নার এলাকাতে একটা বদনাম হয়ে যায়, তাহলে জ্যোৎস্নার বাবা মা হয়তো চিন্তা করবে যে আমাদের মেয়েটার একটা বদনাম হয়ে গেছে, এলাকাতে কেউ আর তারে বিয়ে করবে না, হয়তো আমার কাছে বিয়ে দিয়ে দিতে পারে। তুই এমন একটা ঘটনা জ্যোৎস্নার সাথে ঘটিয়ে দে। আমি তখন বললাম যে, ভাইরে, আমি নিজেই তো অনেক কষ্টে আছি। আমি নিজে নেশা পানি করা টাকা পাই না, খুব কষ্টে দিন কাটতেছে। এর মধ্যে প্রেম প্রীতি আমাকে দিয়ে আর যাই হোক কোনো প্রেম হবে না। ও তখন আমাকে বলে, ঠিক আছে, তুই যদি জ্যোৎস্নার সাথে প্রেম করতে পারিস, তাহলে তোর নেশার সমস্ত টাকা আমি জোগাড় করব। এই যে তুই নেশা করবি, নেশা করতে যা টাকা লাগবে তার সমস্ত টাকা আমি দিব। নেশা টাকা নিয়ে তোর আর একদমই চিন্তা করতে হবে না। ওর মুখে এমন কথা শুনে আমি বলি, বাহ, তোর মুখে ফুল চন্দন ফুটুক। আরে ভাই, আমি যদি নেশার টাকা পাই, তবে আমি নিজেকে খুন করতেও দ্বিধা করব না। ও আমাকে নেশার টাকা দিবে, এই প্রস্তাব দেওয়ার পরে আমি তখন জ্যোৎস্নার সঙ্গে প্রেম করার জন্য মরিয়া হয়ে উঠি। আমি প্রেমের অর্থ বুঝি না, ভালোবাসার ভয়ও জানি না, কিন্তু তারপরেও আমি জ্যোৎস্নার সাথে প্রেম করব এই নিরিখে তখন আমি চেষ্টা করে যাচ্ছিলাম। তো তখন আসলে মোবাইল ফোন এভাবে ছিল না, বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে প্রেমের আদান প্রদান হতো। আমি খুব ভালো চিঠি লিখতে পারতাম না, তারপরেও ক্লাস 8 পর্যন্ত একটা ছেলে তার নেশার টাকা জোগাড় করার জন্য ভালোবাসার মানুষের কাছে প্রেমপত্র লিখতে বসলাম। মনের ভিতরে থাকা কথাগুলো চিঠির পাতায় আমি লিখে তখন জ্যোৎস্নার হাতে পাঠালাম। জ্যোৎস্না আমার এই প্রেমের প্রস্তাব পেয়ে সে আমাকে প্রত্যাখ্যান করলো। আমার সঙ্গে সে প্রেম করতে রাজি হলো না। জীবনে এই প্রথম কোনো একটা মেয়েকে আমি প্রেমের প্রস্তাব দিলাম, আর সে আমার এই প্রস্তাবটা মেনে নেয়নি। বেশ কয়েকদিন ধরে আমি জ্যোৎস্নার পিছনে ঘুরি, কিন্তু জ্যোৎস্না আমাকে কোনো পাত্তাই দেয় না। এই খবর তখন রাব্বির কানে পৌঁছাই দিলাম যে, রাব্বি, আমি তো জান প্রাণ চেষ্টা করতেছি জ্যোৎস্নার সাথে প্রেম করার জন্য, কিন্তু জ্যোৎস্না তো কোনোভাবে তার আশেপাশে আমাকে যেতে দেয় না। আমি অনেক চেষ্টা করিও জ্যোৎস্নার সাথে কোনো প্রেমের সম্পর্কে লিপ্ত হতে পারলাম না। আমি কি করব? তুই যদি আমার নেশার টাকা বন্ধ করে দিস বন্ধু, তাহলে তো আমার খুব বিপদ হয়ে যাবে। আমি কি করব ঠিক বুঝতেছি না। ও আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখি যে আর কোনো বুদ্ধি বের করা যায় কিনা।
এইরকম করে করে আমার বন্ধু হারামি রাব্বি তখন এমন এক বুদ্ধি বের করে আমার সামনে নিয়ে আসছে ভাই, যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। রাব্বি আমারে বলতেছে, পলাশ তুই একটা কাজ কর, এই কাজটা যদি করতে পারিস তাহলে আমি তোকে কথা দিলাম আমি তোরে এত টাকা দিব। মানে মোটা অঙ্কের একটা টাকা রাব্বির সাথে আমার তখন কন্ট্রাক্ট হয়। যেই টাকার কন্ট্রাক্ট রাব্বি আমার সঙ্গে করে, আমি তখন চিন্তা করছি যে এই টাকা দিয়ে মোটামুটি 2 বছর আমি মানে অনিমেষে হচ্ছে আমার নেশা টাকা চালিয়ে যেতে পারবো। 2 বছর যদি আমাকেও এই টাকা দেয় তাহলে 2 বছরে মোটামুটি আমি আমার আর নেশা টাকার জন্য আর কারো কাছে হাত পাততে হবে না। তো প্রস্তাবটা হচ্ছে এরকম, ও আমারে বলে যে তুই যেভাবেই হোক এই জ্যোৎস্নারে সুন্দর সময় কিডন্যাপ কর। জ্যোৎস্না নাকি 2টো রাম ছাগল আছে, ওইগুলো শখ করে পালে। তাই আমার বলে যে সুন্দর সময় জ্যোৎস্না রাম ছাগলগুলো আনার জন্য মাঠে যায়। যখনই রাম ছাগল আনতে মাঠে যাবে ওই সময়তে তুই জ্যোৎস্নাকে কিডন্যাপ করে আমাদের যে বন আছে বনের ভিতর নিয়ে আটকায় রাখবি। বনের ভিতর নিয়ে আটকায় রাখবি এবং আটকায় রাখলে পরে সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিবি। তুই সারা রাত সবাই জ্যোৎস্নাকে খুঁজবে, জ্যোৎস্নাকে পাবে না। সবাই ভাববে যে জ্যোৎস্নাকে কেউ না কেউ নিয়ে গেছে বা জ্যোৎস্নার সঙ্গে খারাপ কাজ করছে, জ্যোৎস্নাকে দর্শন করছে বা এরকম চিন্তা ভাবনা যখন সবার মাথায় আসবে, এরপরে কেউ আর জ্যোৎস্নাকে বিয়ে করবে না। এরপরে আমি জ্যোৎস্নাকে বিয়ে করতে পারবো। এরপর যদি জ্যোৎস্না পরিবারের কাছে আমি আমার বিয়ের প্রস্তাব পাঠাই তখন কিন্তু তারা রাজি হয়ে যাবে। তবে খবরদার তুই কিন্তু জ্যোৎস্নার কোনো ক্ষতি করবি না। আমি তখন বললাম, ভাই রে, কোনো মেয়ের প্রতি আমার এমন কোনো নেশা নাই যে আমি কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করব, কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করব। এরকম কোনো চিন্তা ভাবনা কখনো কোনোদিন আমার মাথায় ছিল না। তুই যদি বলিস তাহলে আমি এটা করব, ঠিক আছে, তবে এটা করা কি তোর জন্য ঠিক হবে? ও আমাকে বলে 100% ঠিক হবে। যদি তুই এই কাজটা ঠিকঠাক মতো করতে পারিস তাহলে তুই নিশ্চিত থাক যে আমি জ্যোৎস্নাকে পেয়ে যাব। এইবার জ্যোৎস্নাকে রাতের বেলায় রাখার জন্য আমরা একটা জায়গা নির্ধারণ করি। আমাদের ওইদিকে হচ্ছে বন আছে, মানে আপনার ঝাউবন আছে। ঝাউবনের একদম ভিতরে একটা জায়গা নির্ধারণ করলাম। ওই জায়গার মধ্যে জ্যোৎস্নার হাত পা বেঁধে মুখের মধ্যে কষ্টি পেঁচিয়ে ওখানেই জ্যোৎস্নাকে সারা রাত রেখে দিব এবং সকালবেলা সেখান থেকে জ্যোৎস্নাকে ছেড়ে দিব। এই পরিকল্পনা করে আমি আর আমার বন্ধু রাব্বি তখন ফাঁদ পাতলাম যে জ্যোৎস্নাকে কিভাবে ধরা যায়। এই চিন্তা ভাবনা করেই একদিন সন্ধ্যার সময় ও আর আমি দাঁড়ায় আছি মাগরিবের কিছুক্ষণ আগে জ্যোৎস্না তখন বাড়ি থেকে বের হয়েছে তার ছাগলগুলোকে মাঠ থেকে নিয়ে যাওয়ার জন্য। সেদিন মোটামুটি মাঠ অনেক ফাঁকা ছিল, মাঠে খুব বেশি মানুষ ছিল না। আমি চিন্তা করলাম এটাই আমার মুখ্য সময়, এই সময়ের মধ্যেই হচ্ছে জ্যোৎস্নাকে অ্যাটাক করতে হবে। এই চিন্তা করে আমি তখন রাব্বিরে বললাম, তুই চলে যা, আমি তাইলে যাই। আমি তখন মাস্ক পরি এবং নিজেকে এমনভাবে করি যাতে জ্যোৎস্না আমাকে চিনতে না পারে। জ্যোৎস্না তখন মাঠে মাত্র ছাগলগুলোকে ধরছে, ওই সময় আমি পিছন থেকে গিয়ে জ্যোৎস্নার মুখ চেপে ধরি এবং মুখ চেপে ধরার পরেই জ্যোৎস্না আর কোনো কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমি এক ধরনের মেডিসিন ব্যবহার করেছিলাম। যখনই জ্ঞান হারিয়ে ফেলে আমি তখনই তাকে আমার কাঁধে তুলে নিই এবং কাঁধে তুলে নিয়ে দৌড়িয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাই। জঙ্গলের ভিতরে ঢুকে আমি জ্যোৎস্নার হাত পা বেঁধে ফেলি। খানিকটা বাদেই জ্যোৎস্না তখন জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পরে ও তখন মুখ যেহেতু কষ্টেপ দিয়ে বাঁধা, হাতও বাঁধা, ও তখন চিৎকার চেঁচামেচি করতেছে। আমি তখন আমার মুখকে এমনভাবে ঢেকে রেখেছি যেন কোনোভাবেই জ্যোৎস্না আমাকে চিনতে না পারে। যদি চিনতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এইভাবে নিজেকে নিয়ে তখন আমি ধরে আছি এবং রাতে ওর সাথে ওইখানেই আছি। রাব্বি কিন্তু ওর কাছে আসে নাই, রাব্বি তখন দূরে আছে। আমি রাব্বির কাছে যাইতাম, গিয়ে রাব্বির সঙ্গে কথা বলতাম। রাব্বি বলে, সব কিছু ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ, একেবারেই সব কিছু ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আমি যেভাবে চেয়েছি এভাবেই ওকে আইন ওখানে বাইদা রাখছে। রাব্বি বলে, বন্ধু আমি তোরা টাকা দিয়ে দিব, তুই কোনো টেনশন করিস না, সকালবেলা ওকে ছেড়ে দিবি। আর এরই মাঝে পুরা পাড়া এবং মহল্লা হয়ে গেছে যে জ্যোৎস্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ এমন ধারণা করে যে জ্যোৎস্নার কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং অবৈধ সম্পর্ক থাকার কারণে জ্যোৎস্না কোনো ছেলেকে নিয়ে পালাইছে। আবার কেউ কেউ বলাবলি করেছে না, জ্যোৎস্না তো এমন কোনো মেয়ে না যে তার সঙ্গে কারো অবৈধ সম্পর্ক আছে, হয়তো জ্যোৎস্নাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। রাবি আবার দিনের বেলায় সবার কাছে, মানে রাতের বেলায় সবার সঙ্গে যাচ্ছে, হাঁটতেছে, কথা বলতেছে, জ্যোৎস্নাকে ও নিজেও খুঁজতেছে। আবার মাঝে মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে এসে বনে আমার সঙ্গেও দেখা করে যাচ্ছে। এরকম করে তারা তখন থানাতেও জানায়, পুলিশকে ইনফর্ম করে যে মেয়ে পাওয়া যাচ্ছে না। পুরো এলাকাতেই তখন জ্যোৎস্নার বদনাম হয়ে যায়। এমন বদনাম হয়ে যাওয়ার পরে তখন প্রায় সকাল হয়ে যায়। সকাল ঘনাগন যখন হয়, মানে সূর্য মোটামুটি উঠেছে, এই সময়ের ভিতরে আমি তখন জ্যোৎস্নার হাতের বাঁধন খুলে দিই।
জ্যোৎস্নার হাতের বাঁধন খুলে এবং মুখে যে কস্টেপ আছে কস্টেপটা খুলে দিয়ে একেবারে এরকম করে দিয়ে বলি যে সোজা হেঁটে যাওয়ার জন্য, তা না হলে গুলি করে দিব। এমন ভয় দেখানোর পরে জ্যোৎস্না তখন আর কোনো কথাবার্তা নেই। জ্যোৎস্না এই দিক দিয়ে দৌড়ে তখন বাড়ি চলে গেছে, বন থেকে বেরিয়ে সোজা ভোরে ভোরে বাড়ি চলে গেল। এরপরে কি হলো তা তো আর আমি জানি না, কিন্তু সারা রাত তো আমি ঘুমাইনি। সারা রাত না ঘুমানোর কারণে আমার চোখে তখন প্রচণ্ড ঘুম। আমি গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ছি। সে পর্যন্ত কিন্তু রাব্বির কাছ থেকে কোনো টাকা নেইনি। রাব্বি আমাকে বলেছিল টাকা দিবে, এটার মধ্যেই পড়ে আছি, কিন্তু টাকা কিন্তু আমি নিইনি। ঘরে গিয়ে সকালবেলা তখন একদম ঘুমিয়ে তখন শুয়ে পড়ছি। প্রায় আপনার 10টা কি 10:30 বাজে আনুমানিক এই সময়ের ভিতরে হঠাৎ করে আমার দিদি আমাকে ডাকতে শুরু করছে দরজার মধ্যে। পলাশদা, 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 আমার বড় দিদি আমাকে ডাকতেছে যখন আমি তখন দরজা খুলছি। খোলার পরে বলে, কাল রাতে তুমি কোথায় ছিলা? আমি বললাম, কাল রাতে আমি যেখানেই ছিলাম। কেন, কি হয়েছে? বলে, তোমাকে খোঁজার জন্য বাড়িতে পুলিশ আসছে। তুমি নাকি জ্যোৎস্না, মানে ওই মুসলিম পাড়ার মেয়ে জ্যোৎস্না, তারা নাকি রাতের বেলায় বনে আটকায় রাখছো। এইটাই শুনে তো আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। আয় হায়, বলে কি? আমি বললাম, পুলিশ কোথায়? বলে, পুলিশ আমাদের প্রায় পুরো বাড়ি ঘিরে ফেলতেছে। তুমি একটা কাজ করো, তুমি এদিক দিয়ে দৌড় দাও। মানে বাড়ির পিছন দিয়ে আমার বোন আমাকে বলতেছে যে এদিক দিয়ে তুমি দৌড় দাও। তো এটা যখনই বলছে আমি তখন বললাম যে বাড়ির পিছনের যে গেট আছে ওই গেট দিয়ে তখন বনের দিকে দৌড় দিয়েছি। বনের দিকে দৌড়াইতে আমি বনের একদম মাঝখান বরাবর চলে গেছি। আমাদের এলাকাটা একটু জঙ্গলের মতোই, একটু বন জঙ্গলে ঘেরা একটা এলাকা। তো ওইখানে চলে যাওয়ার পরে আমি বনের ভিতর গিয়া মনে মনে চিন্তা করতেছি যে আমার সঙ্গে এটা কি হলো। আমার সঙ্গে তো এমনটা হওয়ার কথা ছিল না। রাব্বিকে বলে দিল, কারণ আমি যেভাবে পোশাক আশাক পরা ছিলাম বা যেভাবে আমি ছিলাম সেভাবে কিন্তু এলাকার কেউ আমাকে চিনার কথা না। আমি কিন্তু চেনার কথা না। এরপরেও জ্যোৎস্না আমাকে চিনে ফেললো নাকি রাব্বি বলে দিল। তখন আমার হাতে কোনো মোবাইল ফোন নাই, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি না। ভাই পেটের খিদায় তখন মরে যাচ্ছিলাম। আমাদের বনের মধ্যে আবার কিছু কলা বা বিভিন্ন ফল পাওয়া যায়, বন্য ফল যেগুলো, এরকম কিছু বন্য ফল খেয়ে কোনো রকমে সারাটা দিন কাটাই দিলাম। অপেক্ষা করতেছি রাত হওয়ার জন্য। রাত তখন প্রায় 12টা কি 12:30 মতো বাজে। এই সময় বন থেকে বেরোয় আগে একজনের বাড়িতে গিয়া আরও এক মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়া পেট ভইরা ভাত খাইলাম। ভাত খাইয়া মধ্যরাতে গেলাম রাব্বির বাড়িতে। রাব্বি রাস্তার পাশে ওর ঘর, ওর জানালা আছে, ওইখানে ও ঘুমায়। আমি তখন ওর জানালায় গিয়ে 2-3টা শব্দ করার পরে ও তখন জানালা খুলছে। খোলার পর আমারে বলতেছে, পলাশ তুই এখান থেকে চলে যা। আমি বললাম, আরে আমি চলে যাব? আমি তোর ক্ষতি করতে আসিনি, তুই বেরিয়ে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। ও বলতেছে, না না না, আমি এখন বেরোবো না, কারণ তোর সঙ্গে যদি কেউ আমাকে দেখে তাহলে আমার নামেও মামলা দিয়ে দিবে। আমি তোর সঙ্গে দেখা করবো না। আমি বললাম, তুই কি মনে করিস, তুই যদি ঘর থেকে বের না হোস আমি কারো কাছে বলবো না? আমি এখনই গিয়ে জ্যোৎস্নার আব্বা আম্মাকে বলবো তুই আমাকে দিয়ে এগুলো করাইছিস। এইটা বলার পরে ও তখন ভয় ঢুকে যায়। ও বলে, না 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 না, এগুলো করিস না, তুই ওই বড় বট গাছের ওখানে গিয়ে দাঁড়া, আমি আসতেছি। আমি তখন গিয়ে বটগাছের ওখানে গিয়ে দাঁড়াইছি। ওই তখন বেরিয়ে আসছে, চুপি সারে বেরিয়ে আসছে। আসার পরে আমারে বলে, বন্ধু তুই এখানে কেন আসছিস? আমি বললাম, হারামি, সারাটা রাত আমি ঘুমাই নাই, আর সারাটা দিন বনের মধ্যে মশার কামড় খাইছি। এক পেট ভাত খেয়া তোর বাড়ির সামনে আসছে, আর তুই বলিস ঘর থেকে বেরোবি না। তুই আমাকে এমন বিপদে কেন ফেললি? ও বলে, বন্ধু দেখ, আমি তোর কোনো বিপদে ফালাই নাই। আসলে মূলত জ্যোৎস্না তোর চিনে ফেলছে। জ্যোৎস্না তোর কীভাবে জানি চিনে ফেলছে, এবং চিনে জ্যোৎস্না তার বাবাকে বলছে তার বাবা পুরোপুরি তোর নামে অভিযোগ দায়ের করছে এবং মামলা করছে, যার জন্য পুলিশ তোকে খুঁজতেছে। আমি বললাম, জ্যোৎস্না তো আমাকে চেনার কথা না, আমি আমার মুখ যেভাবে বেঁধে রেখেছিলাম। ও তখন বলতেছে, আরে বোকা, তোর মাথার চুল দেখেই তো চিনে যাবে। আমি বললাম, আরে চুল তো আমি ঢেকে রেখেছি। ও বলে, তুই চুল ঢেকে রেখেছিলি? এরপরও যখন রাতে আমি তোর সঙ্গে দেখা করেছি আমি তোর চুলগুলোকে স্পষ্ট দেখতে পাইছি। আমার কাছে মনে হয় যে জ্যোৎস্না তোর চুল দেখে তোকে সন্দেহ করে ফেলে, আর সেই থেকে তার বাবাকে বলে। আমি বললাম, দেখ, পুলিশ আমার বাড়িতে আসছে, আমাকে হুন্ডু হয়ে পুলিশ খুঁজতেছে, আমার পকেটে একটা টাকাও নাই, আমি কি করব তুই আমাকে বল। এইটা বলার পরেই ও তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি কিছু টাকা নিয়ে আসি। ওই তখন ঘর থেকে মোটামুটি বেশ কিছু টাকা নিয়ে আসে এবং এনে ওই টাকাগুলো আমাকে দেয়, দিয়ে বলতেছে যে তুই এখান থেকে চলে যা, তুই আর কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে আসবি না, কারণ তোর সঙ্গে যদি আমাকে কেউ দেখে তাহলে আমাকেও সন্দেহ করবে, যেহেতু মামলা হয়ে গেছে তোর মনে হয় এলাকায় থাকা ঠিক হবে না। আমি বললাম, দেখ বন্ধু, আমি নেশা করে নিজের জীবনটা এমনি নষ্ট করে দিয়েছি, তার উপরে আইনের খাতায় আমার নাম উঠে গেছে, আমি তো এখন একজন অপরাধী, আমি কি করব না করবো আমি ঠিক বুঝতেছি না, আমি এখন কোথায় যাব। ও আমাকে বলে, বন্ধু কোথাও না কোথাও একটু চলে যা প্লিজ, তুই এলাকাতে থাকিস না। তা আমার ছোট একটা মাসিমা আছে, সে কিন্তু আমাকে খুব ভালোবাসে, মানে আমার মাসিমা আমাকে অনেক ভালোবাসে। তো আমি চিন্তা করছি আমার ওই মাসিমার বাড়িতে চলে যাব। এটা আমার সবচেয়ে ছোট মাসিমা এবং তার বাড়ি আপনার ঢাকা থেকে অনেক দূরে।
ঢাকা থেকে অনেক দূরে, প্রায় রাজশাহী বিভাগে পড়ছে। তা আমি চিন্তা করছি আমি ওখানে চলে যাব। আমাদের হিন্দুদের বিয়ে কিন্তু এরকমই হয়, বিভিন্ন জেলাতে হয়, দূরে দূরে হয়। আপনাদের মুসলমানের বিয়ে যেরকম পাশের গ্রামে হয় বা পাশের বাড়িতে হয় অথবা নিজ বাড়িতেও হয়ে যায়, কিন্তু আমাদের মুসলমানের বিয়েগুলো এরকম, সরি আমাদের হিন্দুদের বিয়েগুলো এরকম না। আমাদের হিন্দুদের বিয়েগুলো এক বিভাগ থেকে অন্য বিভাগে বা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে হয়। কারণ আমাদের গোত্রের মিল 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 থাকা লাগে, আবার অনেক কিছু মিল থাকা লাগে, তা নাহলে কিন্তু বিয়ে হয় না। তো সেখান থেকে আমি তখন আমার ছোটো মাসিমার বাড়িতে চলে যাই। ও আমাকে টাকা দেয়, সেই টাকা দিয়ে ছোটো মাসিমার বাড়িতে যাওয়ার পরে ছোটো মাসিমা আমাকে বলতেছে যে, পলাশ, আমার বাড়ি থেকে তোরে কেউ আসতে বলছে? আমি তো অবাক হয়ে মাসিমার দিকে তাকায় আছি যে মাসিমা এটা কেন বলতেছে। আমি বললাম যে না, মাসিমা কেউ তো বলে নাই। পরে বলে, না, আমার বাড়িতে একটা ঝামেলা চলতেছে, তুই আসছিস, বেশ ভালো হয়েছে। তো মাসিমার যে হাজব্যান্ড আছে, আমার যে মানে মাসিমার জামাই, সে কিন্তু মূলত থাকে হচ্ছে ঢাকাতে, এবং ঢাকাতে সে ব্যবসা করে, চাকরি করে, মানে মোটামুটি সে ঢাকাতে প্রতিষ্ঠিত। গ্রামে সে থাকে না, খুব কম থাকে। মাসিমা আমাকে বলতেছে যে এমন এমন ঘটনা, তোর আমার জামাই একটা জায়গা কিনছিল, এবং জায়গা কেনার পরে এখন যাদের কাছ থেকে জায়গা কিনছে তারা ওই জায়গাটা দলিল দেয়নি। তোর আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নেয়, পরে দলিল দেয়নি। এখন এই জায়গাটা আমরা দখলে গিয়েছি, দখলে যাওয়ার পরে তারা আমাদের ঘর বাড়ি ভাঙার চেষ্টা করতেছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, এবং তোর তো 3টা মাসটা তো বোন আছে। এখন আমি কি করব বুঝতেছি না। তুই যদি আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে তো কোনো ছেলে নাই, এই মুহূর্তে আমার তোর সাহায্যটা দরকার। আমি তখন বললাম, বাহ, মনে মনে চিন্তা করতেছি যে যেমনটা চাইলাম তেমনটাই পাইলাম। আমি তো এরকমই একটা জায়গা চাচ্ছিলাম যে আপাতত মাথা ঘোটার মতো একটা জায়গা, যেখানে আমি আপাতত থাকতে পারবো, এইরকম একটা জায়গা মনে মনে খুঁজতেছিলাম। আর আমার ছোটো মাসিমা আমাকে এমন একটা জায়গায় দিয়ে দেয়। তা আমি তখন মাসিমায়ের সঙ্গে আমি আছি ওই বাড়িতে। তো আমার আবার ওই মাসিমার জামাই করলো কি, ওই আমার খালু হয় আর কি, সে আবার ওই যে জায়গাটা কিনেছে ওই জায়গাটা চারপাশে ওয়াল করে দিয়েছে। এটা তাদের বাড়ির পাশেরই একটা জায়গা আর কি। তো দুর্বৃত্ত যারা আছে, মানে যারা বাড়ির দলিল দেয়নি, তারা আবার ওয়ালগুলো ভেঙে ফেলার চেষ্টা করতেছে। ওয়াল ভেঙে ফেলার চেষ্টা করে তো মাসিমা আমারে বলে যে, পলাশ, একটা কাজ কর, তুই রাতের বেলায় গিয়ে হচ্ছে এই ওয়ালটা পাহারা দে, যাতে ভাঙতে না পারে। আর যদি কোনো ঝামেলা দেখিস তাহলে কিন্তু আমাকে ডাকবি, আমি সহ যাব। তাই মাসিমারে বললাম যে না, আমি নিজেই তো একটা ডাকাত, আমার আর কে কী করবে, আমি নিজে একরকম মার্ডার করে এই জায়গায় আসছি, আমি এগুলোকে ভয় পাই না। মাসিমারে বললাম, আপনি একদম চিন্তা করবেন না, ভগবানের উপরে ভরসা রেখে আপনি নিভৃতে ঘুমিয়ে যান। আমার উপরে বিশ্বাস রাখেন যে আমি বেঁচে থাকতে আপনার জায়গায় এক কড়া করেও কেউ ছুতেও পারবে না। আমার মাসিমা বলল যে, যা, তাহলে তো ভালোই হয়, তুই আমার বাড়ি পাহারা দে। মাসিমা ঘুমিয়ে গেল, আমার মাসিতাতো বোনেরাও ঘুমিয়ে গেল। আমি তখন গিয়ে ওখানে দাঁড়ায় আছি। একে তো রাত জাগছি, এবং আমার পকেটে কিন্তু সে সময় অনেক টাকা, বাট আমার নেশা করার মতো মানে কোনো প্লেস পাইতেছি না, বা নেশা তো আসলে কিনতে হবে, লোক লাগবে, এরকম কোনো লোক টোক পাই না। এই করে করে রাতটা কোনো রকমে বেশ কষ্টে সিগারেটের উপরে চালাই দিলাম, এবং পরের দিন সকালবেলায় লোক খুঁজতে শুরু করলাম। আমাদের মতো পাপি লোক সব জায়গায় পাওয়া যায়, তো এই পাপে পাপিরই খোঁজে। তা আমি এরকম করতে করতে খুঁজতে খুঁজতে একটা জায়গার মধ্যে মোটামুটি আমি লোক পেয়ে গেছি। লোক পাইয়া আমি সেখান থেকে আমার মাল কেনাকাটা করতাম, এবং মাল কিনে রাতের বেলায় হুড়দুম মাল খাইতাম ওখানে বসে বসে। খালার ওই জায়গায় বসে মাল খাইতাম। দিনের বেলায় দেখতো লম্বা চূড়া এক বেটা রাস্তায় হাঁটতেছি, আমার দেখলে সবাই ভয় পাইতো। মাথায় লম্বা লম্বা চুল, কালো সানগ্লাস, ছিঁড়া প্যান্ট, এক অন্যরকম অবস্থা। কেউ আর ঠিকমতো ওই জায়গার আশেপাশে আসতেও সাহস পাইতো না, যেটা আমি আমার খালার মানে আমার মাসিমায়ের পাশে আছি। এরকম করে রাত জেগে তখন আমি এটা পাহারা দিই। পাহারা দিতে দিতে একদিন রাতের বেলায় হলো কি, হঠাৎ করে আমার বড় মাসিতাতো বোন, যার নাম হচ্ছে পূজা, পূজা আমার ওখানে চলে আসছেন। এবং আসার পরে পুরো পূজা আমাকে একেবারে পুরো নেশা করা অবস্থায় পাইছে। আমাকে বলতেছে যে, দাদা, এগুলো কি করতেছো? আমার বয়সে একটু ছোটই হবে। আমি তখন বললাম যে, এত রাতের বেলায় তুই না ঘুমিয়ে এখানে কেন আসলি? বলে, না দাদা, একটা গন্ধ পাচ্ছিলাম, এবং গন্ধটা আমার কাছে ভালো লাগতেছিল না। এমন গন্ধ তো আমাদের এলাকাতে আগে কখনোই পাইনি। তো এই গানটা নাকে আসার পরে আমার ঘুম ভেঙে গেছে, যার জন্য দেখতে আসলাম যে এখানে এই কাজটা কে করতেছে। আমি বললাম, এটা, আমি আপনাকে খুলিয়ে বলি, এটা গাঁজা ছিল। তাই আমি বললাম যে, তুই কি করে জানিস যে গাঁজার ঘ্রাণ এরকম হয়? আমাকে বলল, আমি জানি গাঁজার ঘ্রাণ এরকমই হয়, কারণ আমাদের পূজার সময় অনেক ছেলেরা খায়, তো তো তাদের মুখ থেকে এরকম গন্ধ পাই। এই গন্ধটা পেয়ে আমি এখানে চলে আসছি। কিন্তু দাদা, তুমি এটা কেন খাচ্ছ? এটা তো খাওয়া ভালো না। আমি বললাম, দেখ, কেন ভালো না সেটা আমি জানি না, এটা আমার ভালো লাগে, আর এটা ছাড়া আমি বাঁচি না। ও আমাকে বলে, দাদা, এগুলো খাওয়া ঠিক না, এগুলো তুমি ছেড়ে দাও। আনলাম যে, ঠিক আছে, তুই বকবক করিস না, তুই ঘরে যা, ঘুমিয়ে যা। আমি এখানে কাজ করতেছি, পাহারা দিচ্ছি, আমাকে পাহারা দিতে দে। সারা রাত খালার জমি মানে মাসিমার জমি পাহারা দিলাম,
এবং পাহারা দেওয়ার পরে রাতের বেলায় সকালে আমি তখন গিয়ে খাবার খেলাম, খেয়ে ঘুমিয়ে গেলাম। আমার কাজ হচ্ছে তখন সারাদিন ঘুমানো এবং সারা রাত নেশা করা আর ওই মাসিমের জমি পাহারা দেওয়া। এরকম করে আরও কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে প্রায় প্রতি রাতে আমার ওই মাসিতাতো বোন পূজা তখন না ঘুমিয়ে আমার ওই বাড়ির ভিটাতে চলে আসে এবং এসে আমারে বলে, আমার ঘুম আসে না, আমার ভালো লাগে না, কেমন যেন উদাস উদাস লাগে। ও তখন পড়াশোনা করতো, ক্লাস 9-এ পড়তো। ওদের এলাকারই একটা স্কুলে ক্লাস 9-এ পড়তো। যদিও ও এই মুহূর্তে প্রায় এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে পড়াশোনা করতো, তার একটা রোগ হয় ছোটোবেলায় এবং যার কারণে সে প্রায় 3 বছরের মতো পড়াশোনা বন্ধ রাখে। ওই দেখতে শুনতে অনেকটা বড়সড়, কিন্তু ক্লাস 9-এ পড়ে। পড়াশোনায়ও খুব বেশি একটা ভালো বলে মনে হয় না, কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দর আছে। তারপর আমারে বলতেছে যে, দাদা তুমি যেগুলা খাও এগুলো খেলে তোমার কি হয়? এবং আমার ভিতরে ফিল আসে, এগুলো খেলে আমার কাছে মনে হয় আমি আসমানে উঠতেছি এবং চাঁদ তারাদের নিয়ে খেলা করতেছি এবং আমার কাছে মনে হয় যে আমি বাতাসের সঙ্গে মানে দোলন খাচ্ছি। ওই তখন হাসে আর বলে, দাদা এগুলো কেমন কথা, আর এগুলো খেলে কি সত্যি এরকম হয়? আমি বললাম, হ্যাঁ সত্যি এরকম হয়। ও বলে, তাহলে দাঁড়া না দাদা আমি একটু খাই। জানে না তুই পাগল হয়েছিস নাকি, এগুলো তুই খাইতে পারবি না, এগুলো তোরে দেওয়া যাবে না। ও বলে, না দাদা আমার খুব ইচ্ছা যে আমি এগুলো একটু খাবো, তুমি আমাকে দাও। আমি যে, না না না, খবরদার এসব কথা আর কখনো বলবি না, আর আমি যে খাই এটাও কিন্তু কাউকে জানাবি না। আর ও বলে, আচ্ছা দাদা কাউকে বলবো না। এরকম করে প্রায় প্রতি রাতে ও আমার কাছে আসতো। আসার পরে ওর সঙ্গে আমি গল্প করতাম, কথা বলতাম এবং কেমন করে জানে আমার ভিতরে এই যে গভীর রাত, বাড়ির ওই ভিটার মধ্যে ও আর আমি দুজনেই থাকতাম। আকাশে চাঁদ থাকতো, জোনাকিরা মনে হয় যেন আমাদের পাহারা দিত। হিমেল বাতাস গায়ে এসে আমাদের গা ভিজা ঘাম শুকিয়ে নিত। এক অন্যরকম প্রশান্তি মনে জাগতো। এরকম সময়ে যখন পূজা আমার কাছে আসতো তখন গোটা দুনিয়াটাই আমার কাছে শান্তির পরশ মনে হতো। কিন্তু আমাদের ধর্মে তো এরকম কোনো নিয়ম নাই যে মাসিতাতো বোনকে বিয়ে করা যায়। আপনাদের ধর্মে হয়তো মামাতো বোনকে বা খালাতো বোনকে বিয়ে করতে পারে, কিন্তু আমাদের ধর্মে বিয়ে করা যায় না। এটা একদম শাস্ত্রে কঠিনভাবে নিষেধ করা আছে। তারপরে আমার এই মাসিতাতো বোন তখন প্রায় প্রতি রাতেই এখানে এসে আমার সঙ্গে গল্প করতো, কথাবার্তা বলতো। এই করতে করতে ওই একদিন আমাকে বলতেছে, দাদা একটা কথা বলবো, যদি মাইন্ড না করো। আমি বললাম, এত কথা বললি তো মাইন্ড করলাম না, আর এই কথা বললি কি আর মাইন্ড করবো? আচ্ছা ঠিক আছে, মাইন্ড করবো না, তুই বল। আমার বলে, দাদা আমরা যদি মুসলমান ধর্মের হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। আমার এক বান্ধবী আছে, সে তার খালাতো ভাইকে বিয়ে করছে। তো যদি আমরা মুসলমান হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, তোমাকে আমার বেশ ভালো লাগে। আমি তখন বললাম, এরকম উল্টাপাল্টা কথা বলিস না, আমরা যেই ধর্মে আছি সেই ধর্মে মাসিতাতো ভাই বোনের বিয়ে হয় না, তুই সব উল্টাপাল্টা কথা বলিস না, আর এমন চিন্তা মাথায় আনাটাও পাপ। ও বলে, না আমি জানি না, আমার কেন জানি ভালো লাগে। এরকম করে রাতের বেলা ও আসতো, আমার কোলে মাথা রাখতো, আমি ওর মাথার চুল হাতিয়ে দিতাম, ও চাঁদ তারার দিকে তাকিয়ে নিভৃতে ঘুমিয়ে যেত। রাত 2-3টা পর্যন্ত আমরা এইভাবে এখানেই থাকতাম। যদিও এটা মাঝে মাঝে আমার মাসিমা দেখেছেও, কিন্তু তিনি কোনো সন্দেহ করেনি, কারণ মাসিতাতো ভাই বোন মানেই হচ্ছে আপন ভাই বোনে। মানে আমাদের ধর্মের মধ্যে এমনই, নিজের বোন যেরকম মাসিতাতো বোন একই রকম। নিজের বোনের সঙ্গে যেমনি কোনো খারাপ কাজ করা যাবে না, তেমনি মাসিতাতো বোনের সঙ্গেও কোনো খারাপ কাজ করা যাবে না। কিন্তু ভাই আমার ভিতরে কেমন করে জানি মানে একটা অনুভূতি জেগে বসে আমার ওই মাসিতাতো বোনের প্রতি, এবং ও আমাকে আমার থেকেও আরও বেশি আমার ভেতরে এরকম টান। তো আমি চিন্তা করছি যে না, এটা হতে পারে না, আমি এটাকে কন্ট্রোল করব। কারণ আমি যদি কন্ট্রোল না করি, ও ছোটো মানুষ, ও তো আরও ইমোশনাল হয়ে যাবে। আমি তখন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কিন্তু আমি যদিও নিজেকে কন্ট্রোল করতে পারতেছি, আমার ওই মাসিতাতো বোন পূজা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। ওই তখন খাওয়া দাওয়া করে না, স্কুলে যায় না, কান্নাকাটি করে এবং মানসিকভাবে প্রচণ্ড রকমের ভেঙে পড়ছে। আমি তারে বারবার বলি যে, তুই এগুলো ভুল করতেছিস, আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা হওয়া কোনোদিনও সম্ভব নয়, কারণ আমি তো একটা হিন্দু ছেলে, তুইও একটা হিন্দু মেয়ে, এগুলো তো কোনোদিনও হবে না, আমরা মাসিতাতো ভাই বোন। কিন্তু ওকে আমি বুঝাতে পারি না। সময় যত সামনের দিকে যাচ্ছে তার আবেগ, ইমোশন সব কিছু বাড়তেছে। একটা সময় ও হাত কেটে ফেলে, শরীরের ইটা কাটে, ওইটা কাটে, বিভিন্ন ধরনের কাটাকাটি ও তখন করতে থাকে। এটা কেটে ফেলে, ওইটা কেটে ফেলে, খুব বেশি ঝামেলা করতেছে। আর আমি ওই জায়গা থেকে যাচ্ছি না, কারণ আমার ওই মাসিমায়ের জমিটা পাহারা দিচ্ছি, তার উপরে আমি নেশা করার মতো একটা পারফেক্ট জায়গা পাইছি। এরকম সুন্দর জায়গা গোটা বাংলাদেশে আমি পাবো না নেশা করার জন্য, এত নিরাপদ এবং নীরব একটা জায়গা। এরকম করতে করতে আমি প্রতিদিন নেশা করি। তা আমার মাসিতাতো বোন যখন আমাকে বারবার প্রেমের প্রস্তাব দিচ্ছিল, তো একদিন আমি তারে বললাম যে, দেখ
আমার সঙ্গে প্রেম করতে হলে কিন্তু তোর নেশা করতে হবে, তুই কি এগুলা খাইতে পারবি? আমি মনে করছি যে মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সিগারেটের ঘ্রাণ শুনে যে বমি করে দেয়, সেই মেয়েতে এগুলো খাওয়া প্রশ্নই আসে না। যদি তারে আমি এগুলা খেতে বলি, হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে বা প্রেমের ভূত তার মাথা থেকে নেমে যাবে। কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। ও আমাকে বলে যে হ্যাঁ, আমি এটা খেতে পারবো। আপনি যদি আমাকে বলেন আমি খাবো, যদি আপনি আমার সঙ্গে প্রেম করেন, তাহলে আমি খেতে রাজি আছি। আমি তখন বললাম, পূজা তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই কখনোই এটা খেতে পারবি না। ও আমাকে বলে দাদা আমি খেতে পারবো, তুমি দাও। জোরাজুরি করে ও আমার কাছ থেকে প্রথম রাতে নিল। দেখলাম যে কাশি যদিও দিয়েছে কিন্তু খেয়েছে, এবং সেদিন রাতে ও বলে তার নাকি এটা বেশ ভালো লেগেছে। এটা খাওয়ার পরে তার মাথার মধ্যে একটু শান্তি আসছে, তার ভালো ঘুম হয়েছে এবং অনেকটা টেনশন ফ্রি মনে হচ্ছে। এবার এর পরের রাতে ও আমাকে বলে দাদা আমি আবারও খাবো। তো দেখেন, নেশাটা তো আমি একা করতাম। নেশা এমন এক জিনিস, একা করার চেয়েও দল বেঁধে করলে কিন্তু অনেকটা ভালো লাগে। যারা নেশা করে তারাই বুঝবে, মানে একা নেশা করার মাঝে কোনো মানে ফিলিংস আসে না, কিন্তু দল বেঁধে নেশা করলে খুব ভালো লাগে। তো তখন আমি, ও যখন বারবার আমার কাছে আসতো, আসার পরে ও যখন নেশা করতো, মানে আমার কাছ থেকে নিয়ে যেত, ওই নিজেও খাইতো আমিও খাইতাম, ও খাইতো আমিও খাইতাম, আমরা দুজনেই তখন নেশা করতাম। এবং ও যে আমার সঙ্গে বসে বসে নেশা করতো, আমার ভিতর তখন ভালোই লাগতো যে ও নেশা করতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে ও পুরোপুরি আমার মতোই নেশাখোর হয়ে পড়ে। আমার কাছে তো টাকা ছিল, পর্যাপ্ত টাকা ছিল, আমি টাকা দিয়ে নেশা আনতাম, আইনা দুজনেই মিলে রাতের বেলা ওখানে খাইতাম। তখনও তার পড়াশোনা একরকম বন্ধ করে দেয়, স্কুলে যায় না, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, বাড়ির মধ্যেই থাকে এবং তার বাকি যেই বোনেরা আছে তাদের সঙ্গে ও ওই ওই বাড়িতেই থাকতো। তো আমার খাওয়া দাওয়া থেকে যা যা কিছু আছে সব কিছু ও তখন নিজেই দেখাশোনা করতো। কোথায় খাবো, কি করব না করব, আমার সব কিছু আমার মাইশতাতো বোনই দেখতো। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমি দেখলাম যে ও এটা এমনভাবেই মানে গ্রহণ করে নিয়েছে যে আমার মনে হয় যে ওর পক্ষে এটা আর ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ওই প্রতিনিয়তই একটা দুইটা তিনটা নয়, মানে আমি যা খাই ও মোটামুটি আমার থেকেও বেশি খাওয়া শুরু করছে, এবং আমার প্রতি ওর এক অন্যরকম ভালোবাসা। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আমি নিজেও তাকে ভালোবাসতে শুরু করছি। তখন আমি চিন্তা করছি আমি কি করব। এখানে তো আসলে আমাদের এই ভালোবাসা কখনোই সম্ভব নয়, কারণ এটা তো কোনোভাবেই না, মাসটা তো ভাই বোন, তা কীভাবে হবে? আমি ওকে বললাম যে কেন, কি করব, তুই আমাকে ভালোবাসলি আর আমিও তোকে ভালোবাসলাম, আমাদের এই ভালোবাসা তো কোনো ভবিষ্যৎ নাই, এই ভালোবাসা তো কোনো পূর্ণতা নেই, আমি কি করব? ও আমাকে বলে দাদা একটা কাজ করে চলো না, আমরা এখান থেকে পালিয়ে যাই। আমরা যখন এই গ্রামে আছি বা এখানে আছি, তখন তো সবার মাঝে আমরা মাসতাতো ভাই বোন, এই জন্য আমাদের শাস্ত্রে বিয়ে হবে না বা বিয়ে দিবে না, সবার মাঝে একটা ইয়ে থাকবে। কিন্তু আমরা যদি আমাদেরকে এই এলাকা ছেড়ে চলে যাই, কোনো মুসলিম পাড়ায় গিয়ে থাকি, প্রয়োজনে আমাদের ধর্মটারে গোপন করে একসঙ্গে থাকি, কোনো মন্দিরে গিয়ে মানে অন্তত ৭ পাক ঘুরে বিয়েটা করে তারপরে তোমার সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করি, পরিচয় গোপন করে না হয় বিয়েটা করি, এরপরে না হয় আমরা একসঙ্গে থাকি। কারণ তাহলে তার এটা এই পাড়ার বা এই মহল্লার কেউ জানতে পারবে না, কারণ পাড়া মহল্লা জানলেই তো ঝামেলা, তুমি কি এটা করবা? ও যখন এটা আমাকে বললো, তখন আমার কাছেও আসলে বিষয়টা ভালো লেগেছে। আর সে সময় হচ্ছে গিয়ে কি ভাই, আমি সত্যিই তার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম। এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমার তারা ছাড়া কোনো কিছুই ভালো লাগতো না। মানে গোটা দুনিয়াটাই আমার কাছে তখন অন্ধকার মনে হতো যে আমার পূজা নাই, মানে আমার কিছুই নাই। রাতের বেলা একসঙ্গে গল্প করা, তার কাঁধে মাথা রেখে ঘুমানো, সকালবেলা আমার জন্য খাবার রেডি করা, এরপর আবার বিকেলবেলা দুজনে মাঠে ঘুরতে যাওয়া। মাঝে মাঝে মধ্যরাতে আমি ঘুমিয়ে গেলে ও আমার মাথার চুল টেনে দিত। আমি নেশা করতে পারতাম না, অনেক সময় ও নিজে আমাকে করায় দিত। তো এই জিনিসগুলো করতে করতে আমি ওর প্রতি খুব দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার একটা পর্যায়ে আমি তখন তার ওই বাজে প্রস্তাবটাকেও মেনে নিলাম যে ঠিক আছে, আমরা দুজন না হলে পালিয়ে যাব, আমরা এই পাড়ায় থাকবো না, আমরা ঢাকা শহরের দিকে কোথাও চলে যাব, এবং সেখানে গিয়ে আমরা একসঙ্গে একটা বাসা বেঁধে সেখানেই থাকবো। যেমন কথা তেমন কাজ, এক গভীর রাতের বেলায় মাসিমাকে কোনো কিছু না বলে, কাউকে কোনো কিছু না জানিয়ে আমি তখন পূজার সঙ্গে পালিয়ে যাই। পূজার সঙ্গে পালিয়ে রাজধানী শহর ঢাকাতে চলে যাই। আমার কাছে তখনও মোটামুটি কিছু টাকা ছিল, কারণ রাব্বির দেওয়া অনেকগুলো টাকাই আমার কাছে ছিল। ঢাকাতে যাওয়ার পরে তখন আমি একটা ঘর ভাড়া করি। প্রথমত একটা ঘর ভাড়া করি, এবং ঘর ভাড়া করে ও আর আমি একসঙ্গে ওই ঘরের মধ্যে উঠি, তবে আমরা পরিচয় দিই আমরা হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। এই পরিচয় দেওয়ার পরে সেই ঘরের মধ্যে উঠি। ঘরটা বেশি একটা উন্নত ছিল না, একেবারেই খারাপ ছিল না, আবার একেবারে ভালো ছিল না, মানে মধ্যম আয়ের ছিল। তো সেই ঘরে ওঠার পরে আমি আর পূজা একসঙ্গে থাকি, এবং ও একদিন আমাকে বলে যে এভাবে থাকাটা ঠিক নয়, আমরা চলো বিয়েটা করে ফেলি। তো ওরা পরিচয় গোপন করে ৭ পাক ঘুরে কোনো রকম আপাতত বিয়ের কাজটা সম্পন্ন করি।
বিয়ের কাজটা সম্পূর্ণ করে ও আর আমি একসঙ্গে ওই জায়গার মধ্যে থাকতে শুরু করি। ওই জায়গার মধ্যে থাকি এবং দুজন দুজনের মাঝে এক অন্যরকম প্রেম ভালোবাসা। আমরা দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বুঝি না। তবে তখন আমরা দুজনেই নেশাখোর। মানে নেশা ছাড়া একটা সেকেন্ড আমারও কাটে না, পূজারও কাটে না। এরকম করে দুজনে নেশা করে থাকতে থাকতে আমার কাছে যে টাকাগুলো ছিল তার প্রায় সব টাকাগুলো শেষ হয়ে যায়। আমার কাছে অবশিষ্ট আর কোনো টাকা থাকে না। যখন সমস্ত টাকা শেষ হয়ে যায় তখন কি করব ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। টাকা তো সব শেষ হয়ে গেল। এখন তো আমাকে কিছু না কিছু একটা করতে হবে। কি করব? টাকা কোথায় পাবো? তখন আমি কাজ করতে শুরু করলাম। মানে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে শুরু করলাম। আমি জীবনে কোনোদিন ভাতের থালিটা টান দিয়া ভাত খাই নাই। অথচ এই ছেলে কাজ খুঁজতেছি। আমারে কে কাজ দিবে বলেন? আমি কোথাও কোনো কাজ পাই না। হন্যে হয়ে কাজ খুঁজে বেড়াচ্ছি। কেউ আমাকে কাজ দেয় না। কাজ না পেয়ে আমি তখন চিন্তা করলাম যে আমি এখন কি করব? এবং কি করব ওই চিন্তা করতে করতে যেহেতু নেশা করতাম, নেশা করতে করতে সেই পাড়ায় বা সেই মহল্লার অনেকগুলো নেশাখোরের সঙ্গে আমার খুব সুমধুর সম্পর্ক হয়ে যায়। সবাই আমাকে পলাশ দা বলে চিনে, আমিও সবাইকে চিনি। তো কাজ যেহেতু পাই না, নেশা টাকাও জোগাইতে পারি না। একদিন পাড়ার ছেলেরাই আমাকে প্রস্তাব দিল যে, "দাদা, আমরা তো নাইটে একটা ডিউটি করি। ওই ডিউটিতে গেলে কিছু টাকা পাওয়া যাবে। তুমি মোটামুটি নেশাটা চালায় যেতে পারবা।" আমি বললাম, "নাইটে কোনো কাজ মানে কি কাজ?" তখন বলল যে, "দাদা, এমন এমন ঘটনা।" মানে চিন্তাই করে তারা আরকি। তো আমাকে তখন বলল যে, "দাদা, আপনি যদি যান তাহলে আমরা যদি এটা করি তাহলে ভালো টাকাই পাওয়া যাবে। সেই টাকা দিয়ে মোটামুটি আপনি নেশা চালায় যেতে পারবেন।" তো নেশা তো তখন শুধু আমার একা না, মানে আমার বউ পূজাও কিন্তু নেশা করত। এবং পূজা আমার থেকেও আরও বেশি সাইকো। ও যদি নেশা না পাইতো ভাই, ও নিজের শরীর কামড়ানো শুরু করত। মানে নিজের জিহ্বায় কামড় দিয়ে রক্ত বের করে ফেলত। ও আমার থেকেও আরও বেশি অ্যাগ্রেসিভ। তারপরে চিন্তা করলাম যে কি করা যায়। পরে আমি এই দলের সঙ্গে জড়িত হয়ে গেলাম। এই যারা আপনার এভাবে আপনার চিন্তায় করে, চিন্তার আহাজারি যারা করে তাদের সঙ্গে তখন যোগ দিয়ে ফেললাম এবং রাতের বেলায় তখন ঢাকাতে আমি ছিনতাইকারীর সঙ্গে ছিনতাই করি। তো এই যে ছিনতাই করতাম বা ডাকাতি করতাম, মানে ডাকাতি বলতে ছিনতাইটাই বেশি করতাম। ধরেন রাত্রবেলায় কেউ রিক্সা দিয়ে যাচ্ছে, ওরে ঠেক দিলাম। অথবা গলির মোড়ে দাঁড়ায় থাকতাম। অনেক সময় গলি দিয়ে অনেক মানুষ যাইতো, এদেরকে ধরতাম। অনেক সময় ছেলে-মেয়ে ধরে ফিটিং কেস দিতাম। অথবা কারো কাছ থেকে এটা সেটা টান দিয়ে নিয়ে চলে যেতাম। এই ধরনের কাজগুলোই তখন করতাম। তো করে যে টাকা পাইতাম তা দিয়ে আমি আর পূজা দিব্যি নিজেদের খাওয়া-দাওয়া এবং নেশার খরচটা মিটাইতে পারতাম। তো এই করতে করতে একটা সময় আমার নিজের ভিতরে একটা পরিবর্তন কাজ করতে শুরু করে। পরিবর্তনটা ঠিক এরকম যে আমি তো একটা হিন্দু ছেলে। আমি পূজা করেছি মন্দিরে। কিন্তু আমি যে কাজটা করেছি এটা কঠিন একটা পাপ করেছি। মানে পূজাকে বিয়ে করে আমি অনেক বড় একটা পাপ করেছি। সেই পাপ তো আমি করেছি, সেই পাপ মাথায় নিয়ে ঘুরছি। তার উপরে আবার আমি এই ছিনতাইয়ের মতো কাজ করছি। মুসলিম হোক বা হিন্দু হোক, প্রত্যেকটাই তো ভগবানের সৃষ্টি বা আল্লাহর সৃষ্টি। আমি যে এদের এত বড় ক্ষতি করছি, এটা তো আমার ঠিক হচ্ছে না। আমি নেশাও করব না, আর এই খারাপ পথেও থাকব না। আমি নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করব এবং সেই টাকা দিয়েই আমি চলব। আমি আর নেশার পথে থাকব না। নিজে পুরোপুরি এই সিদ্ধান্তটাই নিয়ে নিলাম যে আমি নেশার পথ থেকে সম্পূর্ণভাবে সরে চলে আসব। ঘরে গিয়ে যখন পূজাকে এই কথা জানালাম যে, "পূজা, আমি আর ছিনতাইয়ের কাজ করব না, আমি নেশা ছেড়ে দিব।" আমার পূজা খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি না হয়ে রাগ করে ফেলল। ও আমাকে বলে, "তুমি যদি ছিনতাই না করো বা এই খারাপ কাজটা না করো তাহলে আমাদের এই টাকাগুলো কোত্থেকে আসবে?" আমি বললাম, "পূজা, আমরা আস্তে আস্তে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এটা করব না, কারণ এটা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলতেছে। আমরা তো এমনিতেই বিয়ে করে পাপ করেছি, তার উপরে আরও বেশি পাপিষ্ট হচ্ছি। আমরা এটা করব না।" পূজা তখন আমাকে বলে যে, "না, এটা করা ছাড়া কিন্তু আমি থাকতে পারব না।" হ্যাঁ, বললাম, "পূজা, এটা তুমি কি বলতেছ? এটা করা ছাড়া তুমি থাকতে পারবা না মানে এটা কেমন কথা?" ও আমাকে বলে যে, "না, আমি আর এটা করাই লাগবে। আমি এটা না করলে মরে যাব।" তো পূজার সঙ্গে কিন্তু আমাদের পাড়ার মহল্লার অনেক ছেলেদের সম্পর্ক আছে। কারণ আমাদের বাসাটা একরকম ফ্রি বাসা ছিল। মহল্লার ছেলেরা যারা আছে নেশা করত তারা মোটামুটি সবাই আমার রুমে আসতো। আমার রুমে সবাই নেশা করত। আমি, পূজা, আমরা সবাই একসঙ্গেই নেশা করতাম। এজন্য মহল্লার সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। তখন আমি পূজাকে বললাম যে, "না পূজা, এটা করা যাবে না। আমি তোমাকে নেশা করতে দেব না। আমি নিজেও এই পথ থেকে ফিরে আসবো এবং তোমাকেও আমি যথারীতি এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আমিও নেশা করব না, তুমিও করবা না।" কিন্তু পূজা আমার কোনো কথাই শুনল না। পূজা একটা কথাই বলতেছে যে, "আমি নেশা ছাড়তে পারবো না। আমার নেশা করাই লাগবে।" আমি তখন ভাই একটা হোটেলে চাকরি নিলাম। মানে বুঝতে পারেন, আমার মতো একটা ছেলে হোটেলে কাজ নিছে এবং যখনই আমার নেশার টক উঠতো বা মানে নেশা করতে মন চাইতো, আমি তখন পাগল হয়ে যেতাম। নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতাম।
মানে এত কষ্ট হইতো। তা আমি বুঝি সেম কষ্ট তো পূজারও হচ্ছে। এবং সত্যি, সত্যি আমি গিয়ে দেখতাম যে পূজাও মানে একটা মানুষ মৃত্যুর সময় যেমন কষ্ট পায়, পূজাও যখন নেশা না পায় ওইরকম কষ্ট করে। আমি টোটালি ওকে নেশা টাকা দিতাম না। নেশা করানোর মানে নেশা করাইতাম না। এভাবে কয়েকদিন কাটার পরে একদিন হোটেল থেকে বাসায় গিয়ে দেখি যে পূজা নাই। মানে পূজা বাসার মধ্যে নাই। পূজা বাসার মধ্যে যখন নাই, আমি তখন পূজাকে না পেয়ে অবাক হয়ে গেলাম। কি ব্যাপার? ওই কিন্তু যাই করতো, যেটাই করতো, কখনোই আমার অনুমতি ছাড়া বাসার বাইরে যাইতো না। সবসময় বাসায় থাকতো। মানে আমাকে খুব ভক্তি করতো, খুব মানতো। এরপরে যখন ওকে বাসায় পাইলাম না, আমি তখন ওকে খুঁজতে শুরু করলাম। মহল্লাতে গিয়ে খুঁজতেছি, সারা রাত খুঁজলাম, পাইলাম না। তার পরের দিন খুঁজতে গিয়া বিকেলবেলা জানতে পারি আমাদের গ্রুপেরই একটা ছেলে আছে। ওই ছেলের সঙ্গে ওই ছেলের বাসায়ও চলে গেছে। মানে ওই ছেলের ফ্ল্যাটে চলে গেছে। মানে ওই ছেলেটা মুসলমান ছিল। ওই আমাদের সঙ্গেই থাকতো, আমাদের গ্রুপেরই। ওই ছেলের বাসায় চলে গেছে, ফ্ল্যাটে চলে গেছে ও নেশা করার জন্য। ওই ছেলে শুধু করে বলছে যে নেশায় তোমার কষ্ট পাইতে হবে না, তোমার আমি নেশা করাবো। এইটা বলাতে ও ডিরেক্টলি আমার বাসা ছেড়ে ওই ছেলের বাসায় চলে গেছে। মানে আমি তখন ওই বাসা থেকে ওরা আনতে পারি না। ওরে বারবার বলি যে দেখো চলে আসো, না ওই বাসা থেকেও আসবে না। ওই বাসা থেকেও আসবে না, আসবে না, আসবে না। মানে নেশা তো ওরে তখন পাগল বানাই দিচ্ছিল। আমি অনেক চেষ্টা করে ওই বাসা থেকে ওরে আনতে পারি না এবং মহল্লার ছেলেরা তখন আমার উপরে খেপে গেল। যে দিদি যদি মানে থাকতে চায়, মানে বৌদি থাকতে চাইলে তুমি আনতে চাও কেন? বৌদি তো তোমার সঙ্গে সংসার করতে চায় না। বৌদি আমাদের গ্রুপে থাকতে চায় কারণ পোলাপানের জন্য ভালো। ওই একটা মেয়ে মানুষ, ও মধ্যে বসে সবাই চারপাশে বসে নেশাপানি করে, এটা সবার জন্যই ভালো লাগে। এবং ও নেশা করতেছে মানে তখন পূজার অবস্থা হচ্ছে এরকম, পূজার সংসার, ধর্ম এবং বর্ণ কোনো কিছুর প্রয়োজন নাই। ওর শুধু একটাই প্রয়োজন, সেটা হচ্ছে নেশা। ওই যদি নেশা করতে পারে তাহলে ওর আর কোনো কিছুই লাগে না। আর ওই মুহূর্তটাতে আমি পূজাকে এতটাই ভালোবাসতাম যে পূজা যখন হঠাৎ করে এইভাবে পরিবর্তন হয়ে গেল বা আমার বাসা ছেড়ে চলে গেল, আমি নিজেও তখন পাগলের মতো হয়ে গেছিলাম। আমি মানতে পারতেছিলাম না যে আমি কি করব, ওরে কিভাবে আনবো। আর আরেকটা কথা কি, আমি কিন্তু তখন প্রায় নেশা আপনার 70% মতো ছেড়ে দিছি। আমার বেশ কষ্ট হয়েছে। কষ্ট হলেও আমি 70% ছেড়ে জাস্ট 30% বেঁচে থাকার জন্য কোনো রকম রেখেছি। যখন দেখলাম যে কোনোভাবেই আমি আর পূজাকে ওই বাসা থেকে আমার বাসায় আনতে পারতেছিলাম না, পরে আমি বাধ্য হয়ে গোপনে একদিন গভীর রাতে আমার মাসিমার বাড়িতে গিয়ে উঠছি। মাসিমার বাড়িতে গিয়ে উঠছি এবং উঠার পরে আমার মাসিমা, রাত তখন 2টো বাজে, আমাকে দেখার পরে মাসিমা প্রচণ্ড রকমের খেপে গেল। আমাকে দেখিয়ে বলতেছে তোর মুখ দেখাও পাপ, তোর মুখ দেখাও পাপ, তুই আমার ঘর থেকে বেরো। আমি মাসিমাকে বললাম মাসিমা আমার কথা শোনো, আমার কথাটা তুমি একটাবার শোনো, তুমি এরপর না হয় আমার উপর রাগ, জিদ, ক্ষোভ তোমার যা আছে তুমি সব কিছু ঝাড়ো, আমার কোনো আপত্তি নেই, তবে আমার কথাটা শোনো। মাসিমা বলে আমি তোর কী কথা শুনবো, তোর সঙ্গে আমার কোনো কথা নাই। তুই আমার মেয়েকে কেন ভাগিয়ে নিয়ে গেলি? আর আমার মেয়ে তো তোর বোন হয়। আমি শুনেছিলাম তুই নাকি তাকে বিয়েও করছিস। এমন পাপের কাজ তুই কেমনে করলি? আমি বললাম মাসিমা আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, যার জন্যই তো আমার কাছে এসেছি। মাসিমা, মাসিমা আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে একটা সমাধান দাও। মাসিমা বলে এর কোনো সমাধান নাই, এর কোনো সমাধান নাই। আর তুই যে পাপের কাজ করে ফেলেছিস, তোর দিকে তাকানো আমার নিজেরও পাপ হবে। আমি বলি মাসিমা সব কিছুই ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও না যে তোমার মেয়েটা বেঁচে থাকুক? মাসিমা বলে আমি চাই। তা আমার মেয়ের কী হয়েছে? আমার মেয়েকে তো তুই নিয়ে গেলি। আমি বললাম তোমার মেয়ে নেশা করতো। মাসিমা বলে আমার মেয়েকে তো তুই নেশাখোর বানাইছিস, আমি তো সব খবর পাইছি। আমার ছোটো মেয়েরা বললো না যে তুই আরও একসঙ্গে নেশা করতি, তুই তোরে নেশাখোর বানাইলি। ভালোর জন্য তুই আমার বোনের ছেলে, তোকে আমি ঘরে আনলাম, আর তুই আমার মেয়ের সর্বনাশ করে ছাড়লি। আমি বললাম মাসিমা আমি যা সর্বনাশ করেছি ও তো আরও সর্বনাশের পথে হাঁটতেছে। মাসিমা জানো আমি ওকে এইভাবে রেখেছি, এখান থেকে ও এক মুসলিম ছেলের বাসায় চলে গেছে, ওর ফ্ল্যাটেও এখন নেশা করে। মাসিমা এই কথা শুনে তো জায়গায় অবাক, কী বললি এটা তুই? ওই ছেলের বাসায় চলে গেছে? আমি বলি হ্যাঁ, ওই ছেলের বাসায় চলে গেছে এবং কোনোভাবে ওই বাসা থেকে আমি ওরা আনতে পারি না। তো এই মাসিমা কিন্তু পূজাকে অনেক ভালোবাসতো, ওনার বড় মেয়ে তো খুব ভালোবাসতো। এটা বলার সঙ্গে সঙ্গে মাসিমা বলে আমি কালকে সকালেই তোর সঙ্গে যাব। আমার মেয়ে কোথায় গেছে আমি ওখান থেকে মেয়ের বের করে আনবো। সকালবেলা আমি মাসিমাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরোলাম। ওই মহল্লা থেকে বেরোয় মাসিমাকে নিয়ে আমি ডিরেক্টলি তখন ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আমি তখন ওই ছেলেকে ডাকি, মানে যে ছেলে বাসায় থাকে আর কি। ওই ছেলে জিজ্ঞেস করে যে এই পূজা কোথায়? বলে পূজা তো ফ্ল্যাটে। আমি বললাম পূজা ফ্ল্যাটে, আমার হচ্ছে পূজার আম্মা আসছে, পূজার সঙ্গে দেখা করবে আমার মাসিমা। পরে বলে পূজা তো কারোর সঙ্গে দেখা করে না। আমি বললাম বন্ধু ফ্ল্যাটের চাবিটি একটু দে, মাসিমা একটু দেখা করেই চলে যাবে। তো ও দিতে চায় না, তারপর ও জোরাজোরি করে ওর কাছ থেকে ফ্ল্যাটে চাবি নিলাম। নেওয়ার পরে ওই ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকার পর দেখলাম যে ও সারা রাত এত নেশা করছে যে ওর কোনো হুঁশ নাই, মানে টোটালি কোনো হুঁশ নাই।
মাসিমা গিয়ে ওকে টানতেছে, ডাকতেছে না, ওরে টাইনা টাইকে উঠে দেবো না, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ওখান থেকে ওরে নিয়ে রওনা দিছি, যদিও আমার ওই বন্ধু অনেক বাধা দিয়েছিল। এগুলো অনেক লম্বা ঘটনা। ওর সঙ্গে যেভাবে ঝামেলা টামেলা শেষ করে আমি তখন পূজাকে নিয়ে চলে গেলাম হচ্ছে আপনার হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার তখন পূজাকে ওখানে ভর্তি করাইলো। ওর যখন জ্ঞান ফিরে আসলো তখন ও নেশার জন্য পুরো পাগল হয়ে গেছে, বারবার বলতেছে যে ওকে নেশা দেওয়ার জন্য। তখন ডাক্তার বললো যে আপনার মেয়ে তো পুরো সাইকো, ওকে তো আসলে বাঁচানো সম্ভব হবে না, আপনাকে রিহাবে ভর্তি করিয়ে দেন। তখনই আমরা ওইখান থেকে ওকে একটা রিহাবে দিয়ে দিই, এবং সেখানে দিলে পরে ওইখানে ওর তখন আপনার ট্রিটমেন্ট চলতেছে। তো ওইখানে যারা ডাক্তার ছিল তারা বলতেছিল যে ওকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনা সম্ভব না, মানে ও নেশা না পেলে পাগল হয়ে যায়, মানে এতটাই পাগলামি করে, মানে যা আসলে বলে বোঝানো যাবে না। মাসিমা তখন কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। তখন কিন্তু মাসিমা, আমি আর পূজা, আমাদের সঙ্গে কিন্তু আর কেউ নেই। আমরা মাসিমা আর আমি একটাই চেষ্টা করতেছি পূজাকে ওখান থেকে ফিরে আনার জন্য। অনেক চেষ্টা করলাম, প্রায় 8 মাসের মতো পূজাকে ওই হসপিটালে রিহাবে রাখা হলো। ওখান থেকে পূজা কোনোভাবেই কোনো পরিবর্তন হলো না। সেই থেকে আমার মনে হয় এই প্রথম কোনো একটা রিহাব সেন্টার পূজাকে দিয়ে সরি বললো যে আমরা আসলে ওনাকে ঠিক করতে পারবো না, আপনারা ওনাকে নিয়ে যান। মানে ওর অবস্থা হচ্ছে কি, ও নেশা যদি না পায় নিজের শরীর কামড়াতে শুরু করে। ওর যে দুটো হাত আছে, দুটো হাত একেবারেই নাই, মানে হাতগুলো কামড়িয়ে 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 ওর নিজের চামড়া, নিজের শরীরের মাংস নিজে খেয়ে ফেলে। ওইখান থেকে তখন আমার মাসিমা বাধ্য হয়ে ওকে নিয়ে তখন হচ্ছে আরেকটা বাসা ভাড়া করি আমরা, মানে আরেকটা ঢাকাতে বাসা ভাড়া করি। ওই বাসায় তখন এই পূজাকে নিয়ে উঠি। মাসিমা তখন চেষ্টা করতেছে, আমিও চেষ্টা করতেছি ওকে একটু ভালোর পথে আনার জন্য, এই নেশা থেকে বের করে আনার জন্য। না, কোনোভাবেই এটা সম্ভব হচ্ছে না। মাসিমা তার মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল, চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, অসম্ভব রকমের চেষ্টা করছে। না, ও কোনোভাবে, ওর কথা হচ্ছে ওইটা না দিলেও পাগল হয়ে যায়, ওইটা না দিলেও পাগল হয়ে যায়। তো একদিন হয়েছে কি, মানে ও আমাকে অসম্ভব ভালোবাসতো, মানে খুব ভালোবাসতো। ভালোবাসার পরে একদিন ও আর আমি পাশাপাশি বসছি। বসার পরে আমি ওরে বললাম যে আমি তখন বিষ নিয়ে গেছিলাম, অরিজিনালি বিষ নিয়ে গেছিলাম। তো আমার দিন খুব কষ্ট হচ্ছিল যে আমি যেহেতু পাপ করেছি, পাপের শাস্তি আমাকে পেতে হবে। তা আমি ওর বিষের বোতলটা ওর হাতে দিলাম, দিয়ে বললাম যে পূজা, মানে নেশা কতটা খারাপ হতে পারে ভাই, আমি আপনাকে এই একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে যারা একটু একটু করে নেশা করে এবং এই নেশা শেষ পর্যন্ত মানুষকে কোথায় নিয়ে যায়। বিষের বোতলটা ওর হাতে দিয়ে বললাম, পূজা, এই বিষটা আমি তোর হাতে দিলাম, আমি তোর হাজবেন্ড, আমি তোকে বিয়ে করছি, যদিও আমি তোর মাইস্তাতো ভাই, কিন্তু আমি তো তোকে বিয়ে করছি, তুই তো আমার বউ। আমার বউ হয়ে আমি তোকে বললাম যে এই নে বিষের বোতল, হয় তুই আজকের পর থেকে এই নেশা খাওয়া বন্ধ করবি, নেশা করা বন্ধ করবি। যদি বন্ধ করতে পারিস তো বিষটা তুই মাটিতে ফেলে দে, আর যদি বন্ধ করতে না পারিস তুই এই বিষটা আমার মুখে ঢেলে দে। কারণ আমি নেশা, তুই যে নেশা করবি এটা আমি সহ্য করতে পারবো না, এবং তোর যে এই কষ্ট, তোর যে এই কষ্ট, আমি তোর এই কষ্টটা নিতে পারবো না, আমি তোর এই কষ্টটা নিতে পারবো না। যার জন্য আমি তোকে রিকোয়েস্ট করলাম যে এই নিয়ে, মানে ইয়েটা কি বলে, বিষের বোতলটা, হয়তো এটা আমার মুখে ঢেলে দে। আমি হা করলাম, যদি তুই বলিস যে তুই ছাড়তে পারবি না তো ঢেলে দে, আর যদি বলিস যে না আমি ছেড়ে দিলাম তাহলে এটা মাটিতে ফেলে দে। যদি মাটিতে ফেলে দিস তাহলে কিন্তু তোর মনে রাখতে হবে আজকের পর থেকে তুই কিন্তু কখনো কোনোদিনে নেশা করতে পারবি না। ভাই ও তখন কি করছে জানেন, আমার চোখের সামনে আমি বাবা হা করে উপর দিকে তাকে আছি, ওই গটগট করে নিজে মানে বিষটা খেয়ে ফেললো। এবং বিষটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন দিলাম চিৎকার। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের ঘরে আমার মাসিমা ছিল, মাসিমা তখন ধরে আসছে। আসার পরে বলতেছে যে কি হয়েছে পলাশ, আমি বললাম যে এই ঘটনা, মুখ থেকে তখন রক্ত বেরিয়ে আছে। মাসিমা আর আমি দৌড়ে তারা কোনো রকমে মেডিকেলে ভর্তি করাই। মেডিকেলে ভর্তি করানোর পরে মানে ডাক্তাররা তার কষ্ট দেখেও কিন্তু খুব সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। ওর যে কষ্ট, মানে ওর যে লাফালাফি, একটা ত্যাগ, মানে ডাক্তাররা তখন ওর কষ্ট দেখে নিজেরাও কেঁদেছিল। আর যারা বিষ পান করেন তাদেরকে বলি, ভাই মৃত্যু যে মানুষের জীবনে কতটা কষ্ট তা তো মৃত্যুর পর একটা মানুষ আর জীবিত হয়ে বলতে পারে না। কিন্তু যারা মদ পান, যারা এই বিষ পান করে মরতে চায়, ওরা কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়, এরপরে বলে যে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। মানে আমি ওই দিন পূজার মানে মুখের মধ্যে কি জানি একটা ঢুকাই দিল ভাই, ওর চোখগুলো আমার এখনো চোখে ভাসতেছে, মানে কিভাবে জোর মানে ওরে বাঁচাইছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেখান থেকে কোনো রকমে পূজা বেঁচে ফেরার পরে যেটা হয়েছে যে ও বাসায় আসছে, আসার পরে আমি তখন তারে আর নেশার জন্য মানা করি না, কখনোই তাকে আমি আর নেশার জন্য মানা করি না। এবং আমি তখন নিজে নিজে খুব মানসিকভাবে ভেঙে পড়ি,
খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, এরকমভাবে একটা খারাপ অবস্থার মধ্যে চলে যাই। যাওয়ার পরে আমার মাসিমা তখন বলতেছে যে, "পলাশ, তোর জীবন তো এভাবে কাটতে পারে না। আমি না হয় পূজাকে নিয়ে কোনো রকমে থাকলাম। যেহেতু একটা অন্যায় হয়ে গেছে, তুই একটা কাজ কর, তুই বিদেশে চলে যা।" আমি জানি না যে মাসিমা এই কথাগুলো আমার আব্বা-আম্মার সঙ্গে শেয়ার করে বলছে কিনা, নাকি নিজ থেকেই বলছে আমি জানি না। মাসিমা তখন আমাকে বলল যে, "তুই বিদেশে চলে যা এবং বিদেশে চলে গেলে হয়তো তুই সমস্যাগুলো থেকে বেরোতে পারবি।" এই কথা বলে মাসিমা তখন আমার ভিসা খুঁজতেছে যে আমাকে কোন দেশে পাঠানো যায়। তো এরকম করতে করতে মাসিমা তখন তার এক পরিচিত ভাইয়ের সঙ্গে কথা বলে, উনি আবার ইতালিতে থাকে। সে হচ্ছে ইতালি থাকে। তখন কিন্তু প্রতিনিয়তই মানে পূজা নেশা করতো। এরকম করতে করতে আমি ওর সঙ্গে থাকতে শুরু করি। ওরে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাই, ভালো রেস্টুরেন্টে খাওয়াই। মানে যেভাবে ওকে ভালো রাখা দরকার আমি এভাবে ওকে ভালো রাখতেছি। আর এদিক দিয়ে আমার মাসিমা তখন আমার পাসপোর্ট করায় এবং আমার পাসপোর্টটা তখন ইতালিতে পাঠিয়ে দেয় এবং এই ইতালি থেকে আমার ভিসা হবে। এই প্রক্রিয়া তখন চলতেছে। এমন করতে প্রায় আপনার ৫ মাস কেটে গেছে। ৫ মাস পরে ও তখন গর্ভবতী হয়। মানে আমার পূজা তখন গর্ভবতী হয় এবং পূজা গর্ভবতী হইছে, এটা তো একটা সুসংবাদ আমার জন্য। এরই মাঝে পুজোও গর্ভবতী হলে আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, আমার ভিসাটাও হয়ে গেছে। মানে ইতালির ভিসাটাও হইছে। তখন পূজা গর্ভবতী। তো গর্ভবতী হওয়ার পরেই মানে আমি তো তখন অনেকটা খুশি যে ওই গর্ভবতী, মানে আমার তো আর কোনো মানে নাই, চাওয়া নাই। তো আমি তখন তারে বললাম যে, "পূজা, আমার তো অনেক কিছু চাওয়া মানে অনেক পাওয়া মানে চাওয়া পূরণ হইছে। আমার একে তো আমার ভিসাটা হয়ে গেছে এবং তার মধ্যে আবার তোমার পেটে বাবু আসছে। তো আমার ভিসা হয়ে গেছে প্লাস আমি টিকেটও কেটে ফেলছি। আমার মানে আমি যেদিন পূজার সঙ্গে কথা বলতেছি তার পরের দিন হচ্ছে আমার ফ্লাইট। তার পরের দিন বিকাল ৬টায় আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার রুমের উদ্দেশ্যে রওনা দিব।" এর আগের রাতের ঘটনা। তাই আমি বললাম, "কালকে তো আমি চলে যাবো। সো আজকেই তো আমাদের শেষ রাত। সো আমার আজকে শেষ রাতে তোমার চাওয়াটা কি? মানে তোমার তো একটা চাওয়া আছে। তা তোমার চাওয়াটা কি? তুমি আমাকে একটু বলো।" ও আমাকে বলতেছে যে, "আমার চাওয়াটা তুমি কি পূরণ করতে পারবা?" তখন কিন্তু ও ওই নেশা করা ছেড়ে দিয়েছে। মানে পুরোপুরি ছেড়ে দিয়েছে। ও যে এভাবে ছাড়তে পারবে এটা আমি কখনোই চিন্তা করিনি। যারা আমার জীবন থেকে শিক্ষা নেয় যে রিহাবে পাঠান, এখানে পাঠান, ওখানে, এইটা না করে মূলত মনের ভালোবাসাটা দিলে কিন্তু মানুষ এটা থেকে ফিরে আসে। আমি আমার হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসাটা পূজার জন্য ঢেলে দিয়েছিলাম এবং সেই ভালোবাসার ফলশ্রুতিতেই কিন্তু পূজা এই খারাপ জিনিসটা থেকে ফিরে আসতে পারছে এবং আমিই তার জ্বলন্ত প্রমাণ। রাত ধরুন প্রায় ১১টার মতো বাজে। ও তখন আমাকে বলতেছে, "তাহলে আমার একটা স্বপ্ন পূরণ করে দাও। শেষ, আর কখনোই চাইবো না।" তো আমি কিন্তু অসম্ভব ভালোবাসতাম যে, "ঠিক আছে, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিব, তাকে বলো।" বলে, "আজকে আমরা দুজনেই শেষবারের মতো একবার নেশা করতে চাই। এটা আমাদের শেষবার। মনে করো আজকেই শেষ। আমরা এরপরে আর কখনো এটা করব না।" আমি বললাম, "পূজা, তোমার পেটে বাবু আছে এবং এই বাবু থাকা অবস্থায় কি এটা করাটা ঠিক হবে?" ও বলে, "ধরো এটাই আমাদের জীবনের শেষ এবং আজকের পর থেকে আমরা আর কখনোই জিনিসটা ছুঁয়ে ধরবো না। তুমিও ধরবা না, আমিও ধরবো না। যেহেতু কালকে তুমি চলে যাবা, সো এটা আজকে আমাদের শেষ রাত। সো এই রাতে আমরা দুজনেই এই কাজটা করব।" তো ও যদি এরকম করেই বলতেছে এবং ওর শেষ ইচ্ছা জীবনের, আমি তখন রাজি হয়ে গেলাম। রাজি হয়ে আমি তখন গেলাম হচ্ছে আনার জন্য, আপনার মানে মদের বোতল আনার জন্য বা ও যেটা খাবে সেটা আনার জন্য। এটা আনার জন্য গেলাম। তো তখন তো বারগুলো মোটামুটি ওভাবে ওপেন হয়নি। ১২টার পরে বার ওপেন হয়। তারপরও এক শহরেরই এক বন্ধুর মাধ্যমে তখন একটা বোতল ম্যানেজ করতে পারি। ম্যানেজ করে আমি তখন এটা নিয়ে ওইখান থেকে রওনা দিলাম যে চলে আসবো। মানে বাড়ির পথে রওনা দিয়েছি। বাসার দিকে রওনা দিয়েছি। তো আসতেছি। বাসার গেট বরাবর আসার পরেই দেখি যে আমাদের বাসার পিছনের দিকে সবাই দৌড়ে যাইতেছে। আমরা যে বিল্ডিংয়ে থাকি ৪ তলায়, বিল্ডিংয়ের পিছনের দিকে। সবাইকে জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার? পিছন দিকে সবাই দৌড়াচ্ছে কেন?" পরে বলতেছে যে পিছনে নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুইনা আমি তখন পিছনে দৌড়ে গেলাম এবং ওই বিল্ডিংয়ের পিছনে দৌড়ে গিয়ে আমি দেখতেছি যে আমার পূজার নিথর দেহটা পড়ে আছে। মানে এখানে জায়গাটা একটু পরিত্যক্ত ছিল। অনেক কাঁচরা, ময়লা, আবর্জনা, লোহা-লঙ্কর এগুলোর মাঝে পূজার নিথর দেহটা পড়ে আছে। আমি বোতলটা হাত থেকে ফেলে দিয়ে দৌড়ে পূজাকে ধরলাম। "পূজা!" শরীরটা পুরো ওর মানে থ্যাতরায় গেছে, মানে পিষায় গেছে মাটির সঙ্গে। এখানে কোনো রকমে মানে ও যে মারা গেছে ওটা ওখানে দেখলেই বোঝা যাচ্ছে। কোনো রকমে এখান থেকে দৌড়িয়ে ইতিমধ্যে আবার মাসিমা, আবার আমার যে মানে ছোট হচ্ছে মাসিচাতো বোনেরা আছে, এরাও সবাই এখানে আছে। মানে সবাই চিৎকার করতেছে। এমন করতে অ্যাম্বুলেন্স আসে। আসার পরেই পুলিশও আসে।
থেকে তার উঠানো হয়। উঠানোর পরে ডাক্তার দেখিয়ে বলতেছে মারা গেছে, সরি পুলিশ দেখিয়ে বলতেছে যে মারা গেছে, কারণ ওইখান থেকে পড়ছে আবার পেটে বাচ্চা ছিল। তো ওরা তখন হসপিটালের মানে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আমি আমার মাসিতো বোনকে জিজ্ঞেস করলাম কীভাবে এরকমটা হলো। আমার মাসিতো বোন আমাকে বলে, দিদি বলেছিল যে উপরে ওই যে কোণার মধ্যে একটা নারিকেলের গাছের মতো একটা চারা আছে যেটা টপের মধ্যে লাগানো হয়েছে। এই টপে নারিকেল গাছটার নিচে বসে দাদা তোমার সঙ্গে জানি দিদি কি করবে, এই জন্য নিচ থেকে আমরা টুল নিয়ে গিয়েছিলাম উপরে, টুল এবং বসার জন্য জায়গা, টেবিল এগুলো নিয়ে গেছিলাম। তো আমাদের মানে 4 তলার বিল্ডিংয়ের যে রিলিংটা ছিল প্রায় আপনার 1 হাতের থেকেও কম, মানে রিলিংটা খুবই ছোট। এটার পাশে তারা লোহার অ্যাঙ্গেল দেবে, কিন্তু লোহার অ্যাঙ্গেলগুলো এখনও দেয়নি, মানে এটার কাজটা এখনও সম্পূর্ণ হয়নি। তো মানে কাজ চলমান ওই বিল্ডিংয়ের। তো দিদি যখন মানে এভাবে তোমার আপনার চেয়ার বিছা ছিল, টেবিল বিছা ছিল, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পর তখন একটা ইটের টুকরো ছিল, ওই ইটের টুকরোর উপরে দিদি মানে হোঁচট খায়, মানে ইটের টুকরোটার মধ্যে দিদি হোঁচট খেয়ে দিদি এই রেলিংয়ের পাশ দিয়ে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে আমি চিৎকার করে নিচে আসি, এবং আমরা তো নিচে গিয়ে দেখি যে দিদি এভাবে পড়ে আছে। মানে ও যে পড়ছে, আমি তখন মনে হয় রাস্তার ওই পাশে ছিলাম, মানে বিল্ডিংটা এ পাশে, আমি ওই পাশে, এবং ওই পাশ থেকে আমি দৌড়িয়ে এই পাশে এসেই দেখি যে এমন এমন ঘটনা, সবাই নিচে নিয়ে গেছে। তো আমি মানে এই ঘটনার পরে আমি পূজাকে এতটাই ভালোবাসতাম যে আমি আসলে আপনাকে হয়তো বুঝাতে পারছি না আমার ইমোশনটা, আমার আবেগটা। পূজার মৃত্যুর পরে আমি ইতালির ভিসা হয়ে যাই, টিকিট হয়ে যায়, মানে যে রাতে পূজা মারা গেল তার পরের দিন বিকেল 6টার দিকে আমার ফ্লাইট ছিল, কিন্তু আমি আর ইতালিতে গেলাম না। আমার পাসপোর্ট ইতালির ভিসা থাকার সত্ত্বেও আমি ইতালিতে গেলাম না। পূজা আমার কাছে শেষবারের মতো একটা জিনিস চেয়েছিল, আমি এই জিনিসটা পূজাকে দিতে পারিনি। আমি আজও পূজার সমাধির পাশে মাঝে মাঝে এটা নিয়ে দাঁড়িয়ে থাকি যে পূজা যদি কখনো আমার কাছে চায় যে না, আমি ওকে এটা দিতে পারি। আমার পূজার শেষ চাওয়াটা আমি পূরণ করতে পারিনি দাদা। আমার ভিতরে অনেক কষ্ট, আমাকে অনেক বোঝায় যে আমি পাপ করতেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে পূজা হয়তো কোনো একদিন আমার কাছে এটা আবার চাইবে। দেখেন, আমাকে অনেকেই পাগল বলে বা কী বলে, তো আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এখনও মাঝে মাঝে রাতের বেলায় স্বপ্নে দেখি যে পূজা আমাকে বলে, দাদা পরশ আমাকে দিয়ে, আমি একটু খাবো, আমার কাছে এটা চায়। তা আমার কাছে চাই বলে আমি এখনও পূজার সমাধির পাশে মাঝে মাঝে এটা নিয়ে দাঁড়িয়ে থাকি, যদি ও চায় আমি যেন ওকে দিতে পারি। আমি এখন বুঝি, আমি নিজেই বুঝি আমি 70% পাগল। আমি কি বলি না বলি আমি কিচ্ছু জানি না, তবে পূজার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে। দাদা, আমি আপনার গল্পগুলো শুনে আমি আপনার একজন পাগল ভক্ত। আমার আর পূজার ঘটনাগুলো আপনাকে জানালাম, পারলে আমার কথাটা রেকর্ড করবেন। দাদা, আমি তো হিন্দু মানুষ, আমি হিন্দু ধর্ম অনুযায়ী আপনার জন্য প্রার্থনা করি যে ঈশ্বর আপনার মঙ্গল করে। ভালো থাকবেন। আদাব। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত রাজধানী ঢাকা বিভাগের ছেলে পলাশের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, গল্পের লাস্টের দিকটা হয়তো সবারই খারাপ লেগেছে যে পলাশ এখনও কবরস্থানে বা শ্মশানে অথবা সমাধিতে, পূজার সমাধিতে কেন সে মদের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা সবার জন্যই খুবই কষ্টকর, এবং আমি এটা নিজেও বলবো যে আসলে পলাশ যেটা করছে সেটা অন্যায় করছে, কারণ কোনো ধর্মেই মদকে প্রায়োরিটি দেয় না। মদ খাওয়া কোনো ধর্মেই কোনো পুণ্যের কাজ নয়, বরং এটা পাপের কাজ। তো পলাশ যেটা করছে সেটা সে পাপ করছে, কিন্তু তারপরও সে পাপ থেকে ছাড় পাচ্ছে না। দেখেন, আমি পলাশকে ইন্ডিকেট করছি না, পলাশ হয়তো যেটা করছে সে তার মানসিকভাবে সমস্যা সমাধান হলে হয়তো সে ঠিক হয়ে যাবে। কিন্তু একটা জিনিস সত্যি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। পলাশ তার জীবনে প্রচুর পাপ করেছে, সে তার পাপের কথা অকপটে স্বীকারও করেছে। এমন পাপ সে করেছে যে পাপের কোনো মাপ নেই, এমন পাপ সে করেছে যে পাপের কোনো মাপ নেই। এমন পাপ করে সে নিজেও পাপী হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী, তাদের ধর্মতে যদিও তাকে স্ত্রী বলা হয় না, আমি মুসলিম ধর্ম হিসাবে বললাম যে তার স্ত্রী পূজা, সে পূজার সঙ্গেও সে পূজাকেও নেশার জগতে নিয়ে এসেছে, এবং পূজা সহ দুজনে মিলে একটা পাপের স্বর্গ তৈরি করেছে, পাপের একটা রাজ্য তৈরি করেছে। এবং সেই পাপের ফলশ্রুতিতে আজ পূজা মৃত্যুর পরেও পাপী হয়ে রয়েছে, এবং একইভাবে পলাশ নিজেও এক পাপের কাজ এখনো করে যাচ্ছে। তো পাপ বাপকেও ছাড়ে নাই, গল্পটা তার এক প্রমাণ, তার নিদর্শন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেশা এমন একটা জিনিস, আমি যেটা খাবো, এটা খাওয়ার পরে কি আমার মা আর কি আমার বউ,
কে আমার বোন আমি সেটাও জানি না। আমি এরকম অনেক দেখেছি যে নেশা করে এসে মাকে ধরে বসে বউ ভেবে মার সঙ্গে টানাটানি করে শুরু করে, আই এম সরি টু সে, জাস্ট বোঝানোর জন্য বলি, মাকে খাটে নেওয়ার জন্য টানতে শুরু করে নেশা করে, কারণ তার মাথা ঠিক থাকে না। ভালো রাস্তা সে ধাক্কাতে শুরু করে, যে রাস্তা বাঁকা হয়েছে এটা সোজা করব। তো এইরকম জিনিস কেন করে, বা আমি সরি, আসলে আমি নিজেও জানি না।